টিনেজ মেয়েকে ধর্ষণ করে তাকে খুন করে। 14 বছরের লং প্রসেস চলার পর যখন প্রপার কোনো এভিডেন্স পেলো না, যেই এভিডেন্সগুলো পেলো তার উপর বেস করেই কোর্ট কি করলো, তার ফাঁসির সাজা ঘোষণা করলো। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের উপর ফোকাস করেছিল, ফরেন্সিকের উপর করে, এবং একটা লোক মানে শুধু শুধু এইভাবে আর কি ফাঁসির সাজা পেল এবং সে মারা গেল। লোকটার নাম কি? লোকটার নাম অনেকেই জানবে হয়তো, ধনঞ্জয় চ্যাটার্জি। আমাদের দেশে প্রায় 3 কোটির ওপর পেন্ডিং কেসেস আছে। জাজেস আছে তোমার হচ্ছে 21। মানুষ যে এতটা যে অমানবিক হতে পারে, মানে এই প্র্যাকটিসে আসার পরেই জানতে পারবে। তুমি যাও থানায় যাও, দেখো এফআইআর নেবে না, জিডি নেবে। এফআইআর স্টার্ট করে পুলিশ, শেষ করে কোর্ট। আর সুপ্রিম কোর্টে মামলা খুব বেশি দিন চলে, খুব ফাস্ট। ইন্ডিয়াতে দাঁড়িয়ে এখনকার দিনে বিয়ে করা উচিতই না, ঠিক আছে? না, একটা ছেলেরও কনসেন্ট ততটাই ইম্পর্টেন্ট শারীরিক সম্পর্ক করার। ছেলে রেপ হচ্ছে, এটা তোমায় বললে তুমি বিশ্বাস করবে? লোকে ভাবে একটা ছেলে কি রেপ হবে, ও তো মজাই হচ্ছে। অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। কৌস্তবের আড্ডার আরো একটি নতুন আড্ডাতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি কৌস্তব। আজকে আমাদের সাথে আড্ডাতে ছিলেন অ্যাডভোকেট কামান। তার থেকে এমন অনেক বিষয়ে নলেজ আমরা পেয়েছি, এমন কিছু কেস স্টাডি নিয়ে আমরা কথাবার্তা বলেছি যা শুনে আপনারা শিহরিত হয়ে উঠবেন, অনেক কিছু জানতে পারবেন। এবং এই যে আজকের পডকাস্টটি রয়েছে সেটি আশা করছি আপনাদের সকলের খুবই ইন্টারেস্টিং মনে হবে। আজকের এই পডকাস্টটি আপনারা কোথা থেকে শুনছেন বা দেখছেন সেটা কমেন্ট করে অবশ্যই জানান। আমার এই নতুন চ্যানেল কৌস্তব কুমারে আপনারা যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। আপনারাও যদি আমার সাথে এরকমই একটা আড্ডা মারতে চান তাহলে আমাকে যোগাযোগ করতে পারেন। আমার ইমেল আইডি এবং প্রত্যেকটি সোশ্যাল মিডিয়ার লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করছি আজকের এপিসোড। হ্যালো তমান, কৌস্তবের আড্ডাতে স্বাগতম জানাই তোমাকে। কেস স্টাডিটা হচ্ছে যে আমরা যে ধরনের পডকাস্ট করে থাকি, যে ধরনের আড্ডা মেরে থাকি, সেটার থেকে এই যে আজকের এপিসোডটা, আজকের আড্ডাটা একটু ডিফারেন্ট কিন্তু খুবই ইন্টারেস্টিং, যেটা আমি বুঝতে পারি। তুমি হাইকোর্টে প্র্যাকটিস করছো, রাইট? এবার যতটা ল বুঝি বা যা দেখছি আজকালকার দিনে দাঁড়িয়ে, সেখানে ব্যাপার হচ্ছে মানুষের অনেক কিছু নিয়ে অনেক কনফিউশন রয়েছে ল এর রিগার্ডিং। তার থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে, আমি কিছুদিন আগে ট্রাফিক পুলিশের কাছে 1000 টাকার কেস খেয়েছি। অ্যাকচুয়ালি কেসের দিকে যাই না, আমি সেই সব জায়গায় পরে আসছি। এরকম ধরনের প্রবলেম সবার মধ্যেই থাকে। আর তাছাড়া ব্যাপার হচ্ছে, যেটা আমি বুঝতে পারি, ইন্ডিয়াতে দাঁড়িয়ে এখনকার দিনে বিয়ে করা উচিতই না, ঠিক আছে? যাই হোক, সেই সব ব্যাপারে পরে আসছি। আমি ফার্স্টে তোমার থেকে জানতে চাই 3টে টার্ম, অ্যাডভোকেট, লয়ার আর ব্যারিস্টার, এই 3টের মধ্যে ডিফারেন্স কি? 3জনই কি উকিল, মানে ব্যাপারটা কি? দেখো, বেসিক্যালি তুমি যদি বাংলায় বলো, বাংলায় কিন্তু 3জনকেই উকিল বলা হয়, ঠিক আছে? বাংলায় টার্মিনোলজি গুলো আলাদা কিছু হয় না। কিন্তু তুমি যদি ডিপলি দেখো, ইংলিশে কিন্তু লয়ারকে অনেকভাবে ডিফাইন করা হয়। লয়ার তুমি যেটা বললে, লয়ার, তারপর ব্যারিস্টার, অ্যাডভোকেট, এই আলাদা আলাদা টার্ম গুলো বলা হয় কেন? নিশ্চয়ই কোনো তার ডিফারেন্স কিছু আছে। ডিফারেন্সটা অ্যাকচুয়ালি তোমার, যার কাছে ধরো ল এর নলেজ থাকে, মানে যে ধরো ল ডিগ্রি জাস্ট পাস আউট করে, সেটা যে কোনো কলেজ থেকে বা যে কোনো ইউনিভার্সিটি থেকেই হতে পারে। তো বেসিক্যালি যে ল এর ডিগ্রি যার কাছে আছে তাকে আমরা লয়ার বলি, ঠিক আছে? সে এলএলবি করুক, 3 ইয়ার্স করুক, 5 ইয়ার্স করুক, যেটাই করুক, ব্যাচেলার ল ডিগ্রি যার কাছে থাকবে তাকে আমরা বলবো লয়ার। আচ্ছা। এবার ল ডিগ্রি পাওয়ার পরেও সে কোর্টে কিন্তু প্র্যাকটিস করতে পারে না। পারে না? পারে না। আচ্ছা। তার কাছে ল এর নলেজ আছে, ঠিক আছে? সে কাউকে চাইলে পরামর্শ দিতে পারে, লিগাল নলেজ পরামর্শ দিতে, কোথাও জব করতে পারে, কিন্তু কোর্টে প্র্যাকটিস করতে পারবে। ওকে। তো কোর্টে প্র্যাকটিস করতে গেলে কি হয়, বার কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে তাকে একটা এক্সাম দিতে হয়, ঠিক আছে? তো সেই এক্সামটা দেওয়ার পর তাকে অ্যাডভোকেটের এনরোলমেন্ট নাম্বার দেওয়া হয়। আচ্ছা। তারপরে সে কোর্টে প্র্যাকটিস করতে, তাহলে এই হচ্ছে ডিফারেন্স। মানে অ্যাডভোকেট হওয়ার পর তুমি লোকের হয়ে তার কথাটা কোর্টের কাছে রিপ্রেজেন্ট করতে পারো, মানে অ্যাজ এ লিগাল রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা। দ্যাট ইজ কল অ্যাডভোকেট। মানে লয়ার আর অ্যাডভোকেটের মধ্যে মেনলি এটাই ডিফারেন্স। লয়ার মানে তার লিগাল নলেজ আছে, এবং অ্যাডভোকেট মানে সে সেই লিগাল নলেজটা কারোর ক্ষেত্রে ইউজ করে তাকে রিপ্রেজেন্ট করতে পারে কোর্টের কাছে। আচ্ছা, বুঝতে পারছি। তাকে বলে অ্যাডভোকেট। এবার হচ্ছে ব্যারিস্টারটা একটু অন্য জিনিস। ব্যারিস্টার হচ্ছে যে এই লয়ের ডিগ্রিটা পেয়েছে হচ্ছে লন্ডন থেকে, তাকে বলে ব্যারিস্টার। মানে এখান থেকে করলে তাকে বলবে লয়ার, এবং সে এই লয়ের ডিগ্রিটা যদি লন্ডন থেকে করে তাকে আগেকার দিনে ব্যারিস্টার বলা হতো। এখন ব্যারিস্টার টার্মটা অতটাও আর ইউজ হয় না। আগেকার দিনে কি করতো, যাদের একটু মানে পয়সা কড়ি থাকতো, জমিদার পরিবারের ফ্যামিলির, তারা কি করতো, বাইরে থেকে লয়ের ডিগ্রি, আর পড়াশোনা ভালো হতো বাইরে। এখানকার অতটা সিস্টেম ভালো ছিল না।
তো মেনলি লন্ডন থেকে তারা করে আসছে, তো তাদেরকে বলা হতো ব্যারিস্টার। ব্যারিস্টারকেও আবার বার কাউন্সিলের পরীক্ষা দিয়ে অ্যাডভোকেট হতে হবে? অবশ্যই, সে যদি এখানে যদি প্র্যাকটিস করতে চায়, হুম। এখানে যে কেউ প্র্যাকটিস করতে গেলে তাকে বার কাউন্সিলের এক্সামটা ম্যান্ডেটরি। ঠিক আছে, তুমি আমাকে 3টে টার্ম বললে, এটা ছাড়াও আরেক ধরনের টার্ম আছে, সেটা হচ্ছে মুক্তার। মুক্তার, হ্যাঁ, ডাক্তার মুক্তার। ডাক্তার মুক্তার বলে না, অ্যাকচুয়ালি মুক্তারটা আগেকার দিনে খুব একটা চলতি টার্ম ছিল। যারা হচ্ছে মানে বাংলা জানা উকিল বলে একটা ছিল, যে যারা শুধু বাংলায় কথা বলে, বাংলায় কোর্টের কাছে সাবমিশন করে, তাদেরকে একটু ছোট চোখে দেখা হতো। মানে যারা ইংলিশে সাবমিশন করে তাদের থেকে যারা তোমার বাংলায় সাবমিশন করছে তাদেরকে একটু ছোট চোখে দেখা হতো। তো তাদেরকে বেসিক্যালি আগেকার দিনে মুক্তার বলা হয়। মুক্তার এখনো আছে? এখনো আছে, বাট তাকে মানে সেই ডিসক্রিমিনেশনটা আর করা হয় না। আচ্ছা। আগে এটা করা হতো যে আমি লন্ডন থেকে পাস করে এসেছি, আমি ইংলিশ বলতে পারি, তাহলে আমি হচ্ছি অ্যাডভোকেট বা আমি হচ্ছি ব্যারিস্টার। আর ও এখানে থেকে বাংলায় কথা বলে কোর্টেতে মুভ করে, তার মানে হচ্ছে মুক্তার। এই ডিসক্রিমিনেশনটা করার জন্য আর কি এই টার্মটা ইউজ করা হতো, যাতে যাদের ধরো একটু বেশি পয়সা আছে তারা কি করবে, ব্যারিস্টারকে অ্যাপয়েন্ট করবে, আর যাদের একটু কম পয়সা আছে তারা কি করবে, মুক্তারকে অ্যাপয়েন্ট করবে। বুঝতে পারছি। 3টে কোর্ট হয়, জেলা আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। 3টে কেন, ডিভিশনটা কেন? 3টে ছাড়াও কোর্ট হয়। তাই? বেসিক্যালি 3টে তুমি বলছো ঠিক আছে, এটা অনেকেই জানে, কিন্তু আমি বলবো এগুলো ছাড়াও আরো অনেক কোর্ট আছে, সেগুলো আমি বলছি। কনজিউমার কোর্ট বলো? হ্যাঁ, ওগুলোকে অ্যাকচুয়ালি ওগুলো বলছি। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে, কোনো যখন ক্রাইম ইনস্টিটিউট হচ্ছে, সিভিল হোক বা ক্রিমিনাল, যে কোনো কিছু হোক না কেন, সেটা একটা তোমার জুরিসডিকশনের মধ্যে সেটাকে সীমাবদ্ধ করা থাকে। ঠিক আছে, তোমার ধরো কোনো একটা ডিস্ট্রিক্টে ক্রাইম হলো, তুমি তো তার এগেইনস্ট অন্য ডিস্ট্রিক্টে যেতে পারবে না। তো সেই জন্য একটা ডিস্ট্রিক্ট জেলা ভিত্তিক একটা কোর্ট থাকে। আচ্ছা। প্রথমে ওটাকে জুরিসডিকশনে ভাগ করে দেওয়া হয়। এবার তুমি যদি মেনলি 2 ধরনের কেসই হয়, তাছাড়াও অনেক কেস হয়, আমি সেগুলো পরে আসছি, বাট মেনলি যেটা হয় তোমার সিভিল আর ক্রিমিনাল। এবার যদি তুমি দেখো যে সিভিল কেস আবার জেলা কোর্টের মধ্যে আবার বিভিন্ন ভাগ থাকে। যেমন ধরো তোমার সিভিল কেস প্রথম যে ইনস্টিটিউট হয় সেটা হচ্ছে একদম বেসিক লেভেলে, সেটা হচ্ছে তোমার সিভিল জাজ জুনিয়র ডিভিশন, যেটাকে তোমার মুনসেফ কোর্টও বলে, মানে চলতি ভাষায় মুনসেফ কোর্টও বলে। আর এই যে সিভিল কোর্টের যে দুটো ভাগ আছে, একটা জুনিয়র ডিভিশন, একটা সিনিয়র ডিভিশন, এই ডিভিশনগুলো ভাগ করা হয় তোমার পিকুইনারি জুরিসডিকশনের হিসেবে। পিকুইলিয়ার নয়, পিকুইনারি ইন দ্য সেন্স হচ্ছে অ্যামাউন্ট অফ মানি। আচ্ছা। সিভিল কেস মানে তো কোনো ক্রাইম ইনস্টিটিউট হচ্ছে না, ওটা বেসিক্যালি সুট ভ্যালু বা প্রপার্টি ভ্যালু, মেনলি তোমার প্রপার্টি নিয়েই ডিল করা হয় সিভিল কেসে। এছাড়াও কিছু মানি সুট থাকে, ওগুলো আলাদা, আমি পরে আসছি। তো মেনলি এই মানি হোক বা সুট ভ্যালুই হোক, একটা প্রপার্টি নিয়েও যখন করা হচ্ছে, প্রপার্টির তো একটা ভ্যালুয়েশন থাকে। ঠিক আছে, তো সেই ভ্যালুয়েশনের রেসপেক্টে কি হয়, কোডগুলোকে ভাগ করা হয়েছে। মানে কম ভ্যালুয়েশন হলে জুনিয়র কোর্ট, বেশি ভ্যালুয়েশন হলে তোমার সিনিয়র ডিভিশন। ঠিক আছে, সিনিয়র ডিভিশন। তো আগেকার দিনে এই মুনসেফ কোর্টগুলোকে তহসিলদার কোর্টও বলা হতো অনেক সময়। তো তোমার যদি মানে একদম বেসিক লেভেলে কোথাও মামলা করার হয়, মানে যদি তোমার জুরিসডিকশন কম থাকে, মানে সুট ভ্যালু যদি কম থাকে, তাহলে তুমি জুনিয়র ডিভিশনে মামলা করতে পারো। এবার ব্যাপার হচ্ছে, জুনিয়র ডিভিশন হোক বা সিনিয়র ডিভিশন, যে কোনো জায়গায় তোমার মামলায় ধরো তুমি জিতলে বা হারলে, কিছু একটা হলো, তো তুমি সেই রায়তে যদি স্যাটিসফাইড না হয় তুমি কি ওর সাথে অ্যাপিলে যাবে। ফার্স্ট অ্যাপিল কোর্ট হচ্ছে তোমার ডিস্ট্রিক্ট জাজ, মানে ওই ডিস্ট্রিক্টের মধ্যেই ডিস্ট্রিক্ট জাজ থাকে। সে হচ্ছে তোমার সিভিলের কেসও অ্যাপিলে শোনে, আবার ক্রিমিনালের কেসও অ্যাপিলে শোনে। ঠিক আছে, তাহলে সিভিল কেসের ভাগগুলো কি কি হলো, জুনিয়র ডিভিশন, সিভিল জাজ, তারপর হচ্ছে তোমার সিনিয়র ডিভিশন, দুটো তোমার করা হচ্ছে তোমার ওই পিকুইনারি জুরিসডিকশনের হিসেবে। এবং ওখান থেকে যে কেসগুলো তোমার আর কি ডিক্রি হলো বা ডিসমিস হলো, যে কোনো কিছু একটা হলো, তারপর সেটা ফার্স্ট অ্যাপিলে যায় হচ্ছে তোমার সেই জেলা কোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্ট। এবার একটা মজার বিষয় হচ্ছে, ডিস্ট্রিক্ট কোর্ট আর সেশন কোর্ট কিন্তু একই জিনিস। সেশন কোর্ট আচ্ছা, মানে একই জাজ, সে যখন তোমার সিভিল ম্যাটারে অ্যাপিল শুনছে তাকে বলছি আমি ডিস্ট্রিক্ট জাজ। আচ্ছা। আর সে যখন ওই জুরিসডিকশনের মধ্যে, মানে ওই জেলার মধ্যেই যখন সে কোনো ক্রিমিনাল অ্যাপিল শুনছে, তখন তাকে আমি বলছি সেশন জাজ। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, দুজনই কিন্তু একই ব্যক্তি, কিন্তু সে যখন তোমার আর কি সিভিল ম্যাটার শুনছে তাকে আমরা বলছি ডিস্ট্রিক্ট জাজ, আর সে যখন তোমার ক্রিমিনালে কোনো অ্যাপিল শুনছে তাকে আমরা বলছি সেশন জাজ। এটা গেল তোমার, আমি সিভিল কেসগুলোর ক্ষেত্রে বললাম, সিভিল কোর্টগুলোর ক্ষেত্রে বললাম। এবার যদি তুমি ক্রিমিনালে যাও, ক্রিমিনালে আবার এই কোর্টগুলোকে মানে তোমার ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, 2 ধরনের কোর্ট আছে। আগে সেকেন্ড ক্লাস ছিল, এখন সেগুলো খুব একটা নেই। তো বেসিক্যালি এই কোর্টগুলোকে আবার তোমার ভাগ করা হচ্ছে তোমার ক্রাইমের রেসপেক্টে, মানে ক্রাইমের যে পানিশমেন্ট থাকে সেই পানিশমেন্টের রেসপেক্টে। ওখানে প্রপার্টি ভ্যালুর উপর ছিল, এখানে পানিশমেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে পানিশমেন্টের রেসপেক্টে।
মানে তোমার ধরো সিজিএম তোমার 7 বছর অবধি যদি কোনো ক্রাইম করে থাকে, মানে যেই ক্রাইমের সাজা তোমার 7 বছর, সেক্ষেত্রে সিজিএম। কোনো ক্রাইমের ধরো তোমার সাজা হচ্ছে 10 বছর অবধি, এমন কোনো ক্রাইম হয়েছে, তাহলে সেই ট্রায়াল গুলো চলবে তোমার অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট জাজে, ঠিক আছে। তার থেকে বেশি হলে এডিজে, ডিস্ট্রিক্ট জাজ। তখন মানে এই হিসেবে এটাকে ভাগ করা হয়েছে। মানে বেসিক্যালি ক্রাইমের যে পানিশমেন্ট, সেই পানিশমেন্ট কত ইয়ারের হতে পারে, সেই ইয়ারের রেসপেক্টে তোমার এগুলোকে ভাগ করা হয়েছে। আচ্ছা, ধরো তুমি খুব কোনো একটা ক্রাইম করলে যার সাজা হচ্ছে 7 বছরের নিচে, সেই ক্ষেত্রে তোমার ওটা জেএম ট্রায়াল হবে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ট্রায়াল। আচ্ছা, এবার ধরো এমন কোনো সাজা করলে যেটা সাজা তোমার 10 বছরের উপর, এমন কোনো ক্রাইম করলে, সেক্ষেত্রে সেটা ডিরেক্ট কিন্তু তোমার সেশন জাজে তোমার ট্রায়াল হবে, সেটাকে সেশন ট্রায়াল বলা হয়। আচ্ছা, বুঝতে পারছি। এইগুলো ছাড়াও আরো কিছু মানে উইংস অফ কোর্ট থাকে, মানে যেগুলো স্টেট গভর্নমেন্ট দিয়ে কন্ট্রোল হয়। যেমন হচ্ছে তোমার ল্যান্ড ট্রাইব্যুনাল, কিছু ট্রাইব্যুনাল থাকে। মানে অ্যাকচুয়ালি জুডিশিয়ারির ওপর যে প্রেশারটা পড়ে, মানে অনেক ধরনের কেস আসে, তো তো মাল্টিপল প্রসিডিং চলে, অনেক লং প্রসিডিং চলে, অনেক চাপ কমানোর জন্য কি হয়েছে, কিছু কিছু উইংস বানানো হয়েছে, যেগুলোকে ট্রাইব্যুনাল বলি আমরা। যেমন হচ্ছে তোমার ঠিকা কন্ট্রোলার, মানে উইংস গুলোকে ট্রাইব্যুনাল বলা হয়। হ্যাঁ, মানে ট্রাইব্যুনাল বলা হয়, আবার অনেক সময় কন্ট্রোলার। ট্রাইব্যুনাল ব্যাপারটা হচ্ছে সেটা জুডিশিয়ারি না, সেটা কোয়াসি জুডিশিয়াল অ্যাক্টিভিটিস গুলো করে, পিওর জুডিশিয়াল নয়। আচ্ছা, পিওর জুডিশিয়াল কিন্তু জুডিশিয়ারি দেখবে, কোয়াসি জুডিশিয়াল। কোয়াসি জুডিশিয়াল মানে কিছুটা জুডিশিয়ালি, কিছুটা তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ। আচ্ছা, আচ্ছা, তাকে বলে কোয়াসি জুডিশিয়াল। যেমন ধরো তোমার এই যে রেকর্ডস অফ রাইট, মানে তোমার ধরো একটা প্রপার্টিতে যে তোমার নামে যে মিউটেশন হয়, ঠিক আছে, সেটা দেখে হচ্ছে ল্যান্ড ট্রাইব্যুনাল। কিন্তু প্রপার্টি রিলেটেড যখন কোনো ডিসপিউট হয়ে যাবে, ডিড রিলেটেড কোনো ডিসপিউট হয়ে যাবে, যে প্রপার্টিটা কার, এইটা যখন ডিটারমাইন করা হবে, তখন কিন্তু সিভিল কোর্ট। কিন্তু শুধু ওই রেকর্ডস অফ রাইট, মানে পজেশন নে কে আছে, সেই ব্যাপারে ডিসপিউট গুলো হিস্ট্রি জমিটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ব্যাপারে যখন তোমার কোনো কিছু হবে, তখন সেটা কিন্তু বিএলআরও বলো বা ডিএলআরও, ঠিক আছে, ডিস্ট্রিক্ট ল্যান্ড রিফর্মস অফিসার, তো এই ট্রাইব্যুনাল গুলো আছে। তারপর ধরো তোমার টেনেন্সি নিয়ে চলছে কোনো ছোটখাটো ম্যাটার, মানে হ্যাঁ ভাড়াটে। ধরো তোমার মালিক তোমার থেকে ভাড়া নিচ্ছে না, ঠিক আছে, অনেক সময় রিফিউজ করছে, কারণ দেখাবে যে ডিফল্টার গ্রাউন্ড দেখিয়ে কি করবে, কোর্টে মামলা করে তোমাকে ওখান থেকে এভিকশন করে উচ্ছেদ করে তুলে দিতে চাইছে। আচ্ছা, হ্যাঁ, ওকে। তো সেই জন্য সে কি হচ্ছে, ভাড়া নিচ্ছে না। এবার তুমি কি করছো, তুমি তো মানে জানছো না যে ভাড়ার ও ইচ্ছা করে নিচ্ছে না, ঠিক আছে, তখন তোমায় কি করতে হবে, ঠিকা কন্ট্রোলারের কাছে গিয়ে ভাড়া জমা করতে হবে। রেন্ট কন্ট্রোল যেটাকে বলে আর কি, সরি ঠিকা কন্ট্রোলার নয়, রেন্ট কন্ট্রোলারের কাছে। রেন্ট কন্ট্রোলারের কাছে গিয়ে তোমাকে মামলা করে ওই রেন্টের ভাড়াটা জমা করতে হবে, কারণ সে ভাড়া ইচ্ছা করে নিচ্ছে না, কিন্তু সেটা তো তুমি কোর্টে প্রমাণ করতে পারবে না, ঠিক আছে। তো এইসবের জন্য কিছু কিছু কন্ট্রোলার বা তোমার ট্রাইব্যুনাল যেগুলো বলো, সেগুলো আছে। মানে সেটা ভাড়াটিয়াকে উচ্ছেদ করার জন্য হচ্ছে। হ্যাঁ, তো এইগুলো গেল, এইগুলো তোমার ডিস্ট্রিক্টের মধ্যে এলো। এবার হচ্ছে হ্যাঁ, আরো কিছু আছে। ধরো কোনো জায়গায় 144, মানে শান্তি শৃঙ্খলা বজায় রাখার যে সকল কিছু হয় না, দেখবে আজকাল টিভিতে দেখায় না, মানে আমি নাম বলতে চাইছি না, 174 বলে ফেলেছিল ভুল করে 144 ধারাকে। 144 ধারা তুমি নর্মালি শুনতে পাবে এদিক ওদিক, ঠিক আছে? তো এই 144 ধারার পার্টিকুলারলি কোনো ম্যাটারকে ট্রাই করার জন্য বা ট্রায়াল করার জন্য কিন্তু আলাদা একটা কোড আছে, যাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নয়, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এটা কি অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে? হ্যাঁ, মানে আইপিএস, আইএএস এরা, আইএএস এরা করে, আইপিএস নয়, আইএএস এরা বা ডাব্লিউবিসিএস এরাও মানে করে অনেক সময়, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে তার মানে জুডিশিয়াল নলেজ তাদের নেই, তার মানে লয়ার হয়ে যে জাজ হয়ে, লয়ার হওয়ার পর যে জাজ হয় সেই জাজ নয় কিন্তু এরা, ঠিক আছে। তো এদেরকে বলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। যাই হোক, তো এটা এক্সিকিউটিভের আন্ডারে পড়ে, জুডিশিয়ারির আন্ডারে এরা পড়ে না। তো এরকম কিছু কোর্ট আছে তোমার, যারা পার্টিকুলার এই ম্যাটারগুলো নিয়ে ডিল করে। তো এবার আসি আমি হাইকোর্টে। হাইকোর্টে বেসিক্যালি তোমার যেগুলো নিয়ে ডিল করা হয় সেটা হচ্ছে রিট জুরিসডিকশন। রিট জুরিসডিকশন ইন দ্য সেন্স 5 ধরনের রিট হয়। একটু ইজিলি বলি, রিট কথাটার অর্থ কি? রিট কথাটার অর্থ হচ্ছে মানে এটা অ্যাকচুয়ালি কনস্টিটিউশনাল টার্ম। কিছু কিছু ম্যাটার আছে, 5টা ম্যাটার, ফিক্স 5টা ম্যাটার, সেই ম্যাটারগুলো যদি কারোর সাথে ঘটে থাকে, সে ডিরেক্ট হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে পারে। অ্যাপিল নয়, মানে স্যুট ফাইল করতে পারে। আচ্ছা, ঠিক আছে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, তুমি জয় ভীম সিনেমাটা দেখেছো? হ্যাঁ, দেখেছি। জয় ভীম সিনেমাটা পুরোটাই কিন্তু রিটের ওপর হয়েছে, মানে পার্টিকুলার একটাই রিট। এত বড় যে সুন্দর, মানে বলতে পারো যে ইন্ডিয়াতে একটা বেশ লয়ের একটা খুব ভালো সিনেমা বলতে পারো। তো এই পুরো সিনেমার স্টোরিটা কিন্তু একটা জিনিসের উপর বেস করে আছে, হেভিয়াস কর্পাস। হ্যাঁ 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 হ্যাঁ, টমটা শুনেছি, হেভিয়াস কর্পাস।
হেভিয়াস কর্পাস মানে হচ্ছে পুলিশ যদি কাউকে ইললিগালি ডিটেন করে থাকে, সিনেমাতে দেখেছিলে না যে ইললিগালি ডিটেন করেছে, করে তাকে তারপর সে মার্ডার করে মার্ডার করে দিয়েছে, দিতে তার বডিটাকে এ করে দিয়েছে, তো দিয়ে বলছে পুলিশ বলছে আমরা ওকে অ্যারেস্টই করি। তো এটা হচ্ছে এক ধরনের ইললিগাল ডিটেনশন, মানে হচ্ছে যেটা লকে না মেনে ডিটেনশন করা হয়। পুলিশরা করে থাকে করে থাকে, অবশ্যই করে থাকে। যদি করে থাকে তার এগেনস্টে তুমি হাইকোর্টে ডিরেক্ট এই হেভিয়াস কর্পাস গ্রাউন্ডে রিট ফাইল করতে। অনেকেও তো জানবেও না যে এরকম এটা ইললিগালি তাকে অ্যারেস্ট করা হয়েছে। হ্যাঁ, লিগালি কখন, যখনই তোমাকে লিগালি অ্যারেস্ট করবে তোমার বাড়ির লোককে জানাবে। অনেক প্রসিডিওর ফলো করে অ্যারেস্ট, মানে এমন নয় যে যাকে মনে হলো আমি অ্যারেস্ট করে নিলাম, করে তাকে আমি লকআপে আটকে রেখে দিলাম, সেটা কিন্তু হয় না। এই যে মাঝে মধ্যে ধরো রাস্তায় ধরো মাঝরাতে ঠিক না, 11টা 12টা 1টা 2টোর দিকে অনেক ছেলে মেয়ে ঘুরে বেড়ায়, ঠিক আছে, অফিস থেকে ফিরছে বা কিছু করছে, তখন পুলিশ জোর জবরদস্তি অনেক সময় তাদেরকে তুলে নিয়ে যায়, এরকম টাইপের ইনস্ট্যান্সেস রয়েছে। তো সেগুলো কি ইললিগাল না ওটা কোনো কারণে তোলে? দেখো, পুলিশ যে কাউকে অ্যারেস্ট করতেই পারে, কিন্তু তাকে কোর্টের কাছে প্রপার রিজন দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। আর সেকেন্ডলি হচ্ছে তাকে 24 আওয়ার্স এর মধ্যে তাকে কোর্টে প্রডিউস করতেই হবে। যখন থেকে তাকে অ্যারেস্ট করলো এমন নয় যে দিনের পর দিন ডিটেন করে রেখে দিয়েছে, সেটা করতে পারে। এবং তাকে অ্যারেস্ট করার পর কেন তাকে অ্যারেস্ট করা হলো সেটা তাকেও জানাতে হবে। ইনফ্যাক্ট তার কোনো অ্যাপয়েন্ট করা বা তার কোনো নমিনেট করা কোনো ফ্যামিলি মেম্বারকে, সেটা ফ্যামিলি মেম্বার হতে পারে, কোনো ফ্রেন্ড হতে পারে, বা কোনো অ্যাডভোকেট হতে পারে, তাকে অ্যারেস্ট করার সঙ্গে সঙ্গে জানাতে হবে, ফোনেতে তাকে কথা বলাতে হবে যে আমি অমুক জায়গায় আমাকে এখানে এই পুলিশ অ্যারেস্ট করেছে। ইনফ্যাক্ট তার নমিনেট করে, এটা আমাদের কনস্টিটিউশনাল রাইট, তার নমিনেট করা কোনো অ্যাডভোকেটের সাথে যদি সে কথা বলতে চায় তাকে কথা বলতে দিতে হবে। এরকম কিছু কিছু প্রসিডিওর আছে। যখনই এই প্রসিডিওর গুলোর কোনো একটা ফলো করে না পুলিশ, তখনই সে ইললিগালি ডিটেন করেছে, এটা ধরা হয়। ধরো বাড়ির লোকের সাথে কথা বলতে দিল না, ইললিগাল ডিটেনশন। আচ্ছা, এরকম বিভিন্ন ম্যাটারের ওপর তুমি রিট করতে পারো। রিটের জুরিসডিকশনটা অনেক বেশি। ইনফ্যাক্ট কোর্টের কোনো জাজমেন্টের এগেনস্টও বা কোর্টের কোনো অর্ডারের এগেনস্টও কিন্তু রিট করা যায়। বা কোর্ট ধরো তোমার বায়াসড কোনো প্রসিডিং চালাচ্ছে, জাজমেন্ট দিয়ে দিলেও করা যায়, এবং প্রসিডিং চালাচ্ছে তখনও তুমি করতে পারো। আচ্ছা, সার্সিওরারি আছে, প্রহিবিশন আছে, এরকম আরো অনেক কিছু আছে, সেগুলো দিয়ে তুমি কোর্টের এগেনস্টও করতে পারো। ইনফ্যাক্ট যে কোনো, এই যে ধরো কিছুদিন আগে এই সরকারি যে চাকরি টাকরি গুলো নিয়ে যে ম্যাটার গুলো হয় না, সেগুলো খুব ডিটেলসে আমি আসতে চাইছি না। তো যে কোনো গভর্নিং বডি যদি তার যে ডিউটি সেটা যদি পারফর্ম না করে থাকে বা ইললিগাল যদি কিছু করে থাকে, সেক্ষেত্রে ম্যান্ডামাসে রিট ফাইল করা যায়। এই যে রিট বলছিলে 5 প্রকার হয়, একটা আমি 4 প্রকার অলরেডি বলে দিয়েছি, একটাই বাকি আছে। একটু ডিটেলসে বলো, মানে রিট গুলোর নাম। হ্যাঁ, রিট গুলো হচ্ছে তোমার হিভিয়াস কর্পাস, তো আমি অলরেডি বললাম, জয় ভীম সিনেমাটা যারা দেখেছে অলরেডি পুরো ব্যাপারটা রিলেট করতে পারবে। তো হিভিয়াস কর্পাসটা ইলিগাল ডিটেনশন। আচ্ছা। সেকেন্ড হচ্ছে তোমার যেটা বললাম ওই যে ম্যান্ডামাস, যদি কোনো গভর্নিং বডি যদি তার যেটা ডিউটি সেটা যদি পারফর্ম না করে, সেটা পুলিশও হতে পারে, পুলিশও একটা তো গভর্নিং বডি, বা যে কোনো গভর্নিং বডি, সে যদি তার ডিউটি পারফর্ম না করে থাকে, তাহলে তার এগেনস্টে এই ম্যান্ডামাসের রিটটা ফাইল করা যায়। আচ্ছা, এবার হচ্ছে তোমার ওই যে বললাম সার্সিওরারি, ধরো কোনো কোর্টের জাজমেন্ট চলে এসছে, জাজমেন্ট হয়ে গেছে, সেটা বায়াস জাজমেন্ট, তখন তার এগেনস্টে আমরা সার্সিওরারিতে যেতে পারি। কিন্তু প্রসিডিং ধরো চলছে, বায়াস প্রসিডিং, মানে জাজমেন্ট এখনো আসেনি, প্রসিডিং চলছে, তখন প্রহিবিশনের আমি রিট ফাইল করতে। প্রহিবিশন মানে প্রিভেনশন, মানে ওটাকে আটকে দিতে চাইছি আমি। একটা স্থগিতাদেশ, মানে একটা জাজমেন্ট আসার পরে বায়াস জাজমেন্ট, আর একটা হচ্ছে বায়াস প্রসিডিং চলাকালীন। ধরো এটা জেলা আদালতে বায়াস প্রসিডিং চলছে, তখন আমি মানে হাইকোর্টের কাছে, সুপ্রিম কোর্টও করতে পারি, কিন্তু হাইকোর্টও করতে পারি, সুপ্রিম কোর্টও করতে পারি, কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্স আছে, আমি ওটা পরে আসছি। এবার ধরো হাইকোর্টে ধরো বায়াস একটা প্রসিডিং চলছে, সেটার ক্ষেত্রে আমি সুপ্রিম কোর্টে ডাইরেক্ট করবো অবশ্যই। ওকে, তারপর তো এটা গেল তোমার প্রহিবিশন। আর লাস্ট একটা হচ্ছে তোমার হচ্ছে কো ওয়ারেন্টো। আচ্ছা, কি সেটা? কো ওয়ারেন্টো হচ্ছে কেউ যদি তোমার মানে কোনো চাকরি পেয়ে থাকে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট হোক, কিন্তু তোমার মনে হচ্ছে যে সে পুরো প্রসিডিওর ফলো না করে চাকরিটা পেয়েছে। আচ্ছা, মানে টাকা পয়সা দিয়ে হোক, যেটা হলো কিছুদিন আগে, হ্যাঁ যেটা হলো কিছুদিন আগে, বা ধরো এক্সাম না দিয়ে হোক, বা তার যে রিক্রুটমেন্ট প্রসিডিওরটা সেটা ঠিকঠাক ছিল না, ঠিক আছে, কোনো অফিসিয়াল নোটিফিকেশন জারি না করেই তাকে যদি নেওয়া হয়ে থাকে ভেতর থেকে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তুমি তার এগেইনস্টে কো ওয়ারেন্টোতে রিট ফাইল করতে পারো। রিট মানে হচ্ছে কি ধারা, মানে কোনো ধারা নয়, এটা হচ্ছে মানে রিট একটা জিনিস যেটা হচ্ছে তোমার এই 5 ধরনের হয়। এটাতে হচ্ছে হাইকোর্টের ডিরেক্ট জুরিসডিকশন আছে, হাইকোর্ট বলো বা সুপ্রিম কোর্ট বলো, এই ধরনের যদি কারোর হয়ে থাকে, মানে এই যে ঘটনাগুলো বললাম, তাহলে সে ডিরেক্ট হাইকোর্টে মামলা করতে পারে। ধরো কোনো খুন হয়েছে,
বারে পৌঁছে ডাইরেক্ট কি আমি হাইকোর্টের কাছে মামলা করতে পারি? ঘুরিয়ে করা যায়, ডাইরেক্ট করা যায় না। ঘুরিয়ে কিভাবে? ঘুরিয়ে করা যায় সেগুলো আমি বলতে চাইছি না। মানে বললে কি বলতো, তাহলে লোকে কি করবে, আর ডিস্ট্রিক্ট কোর্টে যাবে না। তবু আমি একটু বলে দিচ্ছি। ধরো এই যে কেসগুলো তোমার যদি ইনভেস্টিগেশন হয়, ইনভেস্টিগেশন কে করে? পুলিশ। পুলিশ। পুলিশ কি একটা তোমার এক্সিকিউটিভ বা একটা গভর্নিং বডি তো? আচ্ছা, বুঝতে পারছি কোন দিকে যাচ্ছে। তো গভর্নিং বডির ফল্ট দেখে হাইকোর্টের কাছে তখন পুলিশ ইনঅ্যাকশনের মামলা করতে পারো তুমি, ঠিক আছে? ওটা ওই সেকেন্ড রিটের মধ্যে পড়বে। হ্যাঁ। কি বলছিল সেকেন্ড রিটের নাম কি ছিল? তোমার ম্যান্ডামাস। ম্যান্ডামাসের আন্ডারে তখন ঘুরিয়ে হাইকোর্টের কাছে করা যাবে মামলাটা। মানে ডিরেক্ট যাওয়া যায় না, বাট ইনডিরেক্ট যে তুমি যদি চাও যেতে পারো। আর হাইকোর্টের জুরিসডিকশনটা হচ্ছে অনেকটা ওয়াইডার জুরিসডিকশন, আর ওর ইনহেরেন্ট পাওয়ার থাকে। যে কোনো ম্যাটারে হাইকোর্ট নিজে ইন্টারফেয়ার করে তোমার রায় দিতে পারে। মানে হাইকোর্ট নিজে থেকে ইন্টারফেয়ার করে রায় দিতে পারে? অবশ্যই। ব্যাপারটা কিরকম? ব্যাপারটা যে কোনো ম্যাটারে ধরো মানে লোয়ার কোর্টে চলছে বা স্পিডি ট্রায়াল হচ্ছে না, ডিলে হচ্ছে, ইনজাস্টিস হচ্ছে, যে কোনো ম্যাটারই হোক না কেন, তুমি তার এগেনস্টে হাইকোর্টে চলে যাও, ঠিক আছে? হাইকোর্ট যদি মনে করে স্পিডি ট্রায়াল করে বা যে কোনো ডিরেকশন যেটা হাইকোর্ট দিতে পারে না, মানে সেটা অ্যাকচুয়ালি পাওয়ার থাকে তোমার লোয়ার কোর্টের কাছে, হাইকোর্ট চাইলে সেখানে ইন্টারফেয়ার করে নিজে ডিরেকশন দিতে পারে, ইনফ্যাক্ট জাজমেন্টও দিতে পারে। তার মানে কেসটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখি যে জেলা আদালত রায় দিল, আমার পোষালো না, আমি হাইকোর্টের কাছে গিয়ে অ্যাপিল করি। আর তুমি এখানে যেটা বলছো ডিউরিং ট্রায়াল যদি না প্রসিডিওর ধরো ঠিকঠাক ফলো হচ্ছে না, ডিলে হচ্ছে, অনেক সময় হয় না ইচ্ছা করে কি করে, মানে আর কি বলতে চাইছি না, মানে অনেকে প্রসিডিওরটাকে ডিলে করার চেষ্টা করে, আদার সাইডের অ্যাডভোকেটও করে, অনেক সময় বিভিন্ন ধরনের প্রসেস ফলো করে তার কি করে প্রসিডিওরটাকে ডিলে করে দেয়, মানুষকে তোমার জাস্টিসের কাছে পৌঁছতে দেয় না, ঠিক আছে? মানুষ যে তোমার রেমেডি পাবে সেই রেমেডিতে তাকে পৌঁছতে দেয় না, মানে জানে যে রেমেডি সে পেয়ে যেতে পারে, ম্যাটারটা আমি জিততে পারবো না, আমি কি বললাম, ডিলে করিয়ে দিলাম। বুঝতে পারছি। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তুমি হাইকোর্টে গেলে অনেক সময় স্পিডি ট্রায়ালের ডিরেকশন দিয়ে দেয় হাইকোর্ট। এবার ব্যাপার হচ্ছে সুপ্রিম কোর্টেরও জুরিসডিকশনটা সেমই থাকে, কিন্তু তুমি রিট যদি ডিরেক্ট সুপ্রিম কোর্টে ফাইল করো, তখন কিন্তু সুপ্রিম কোর্টে তুমি যদি মানে আর কি নেগেটিভ কিছু পাও, আর হাইকোর্টে ব্যাক করতে পারবে না। আচ্ছা, ঠিক আছে? কিন্তু তুমি যদি হাইকোর্টে করো আগে রিটটা, সেখানে যদি তুমি কিছু মানে আর কি নেগেটিভ কিছু পাও, তো আর অ্যাপিলে তুমি কিন্তু সুপ্রিম কোর্ট যেতে পারো। মানে বিষয়টা হচ্ছে যে আমার কাছে একটা অপশন খোলা থাকবে হাইকোর্টে গেলে। হাইকোর্টে গেলে একটা অপশন খোলা থাকবে যে এটার পরেও আমার একটা জায়গা আছে যাওয়ার। এখানে আমার একটা কোশ্চেন আছে কামান, সেটা হচ্ছে যে মৃত্যুদণ্ড, ডেথ পেনাল্টি, এটা কে দিতে পারে, জেলা আদালত না হাইকোর্ট? দেখো, জেলা আদালতও দিতে পারে, অনলি ডিস্ট্রিক্ট জাজ। আচ্ছা। দিতে পারে, কিন্তু তাকে কনফার্মেশনের জন্য সেটা কিন্তু হাইকোর্টে পাঠাতে হবে। মানে দিয়ে দিল অর্ডার, তোমার ভার্ডিক্ট পাস করে দিল, কিন্তু করার পর কিন্তু সেটা ফাইনাল হবে না, সেটা যাবে কনফার্মেশনের জন্য হাইকোর্টে, হাইকোর্ট থেকে কনফার্ম হওয়ার পরে তবে সেটা হবে। এটা কি খুব কমন, মানে মৃত্যুদণ্ড দেওয়া আমাদের? রিসেন্টলি আমি একটা রিসেন্টলি এরকম একটা ম্যাটার এসেছে, আমি একটু বলি। তোমার নিজের কেস? হ্যাঁ, নিজের কেস। মানে কেসটা আমার কাছে মানে হয়ে যাওয়ার পরে এসছে। আচ্ছা। মানে তোমার ভার্ডিক্ট পাস করে দেওয়ার পরে এসছে। অ্যাকচুয়ালি কি হয়, দুজন দম্পতি ছিল, ঠিক আছে, তোমার হায়দ্রাবাদের ওখানে। তো তাদের একটা 4 বছরের একটা বাচ্চা ছিল। তো দম্পতির যে ওয়াইফ ছিল, সে কি করে অন্য একজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। পরকীয়া, যেটা তোমার মানে কমন টার্মে সেটাকে পরকীয়া বলা চলে। তো জড়িয়ে পড়ার পর তারা দুজনে ঠিক করে যে তারা এখান থেকে পালিয়ে যাবে, ঠিক আছে? তো ঘুরতে যাচ্ছি বলে, ছেলেকে নিয়ে ঘুরতে যাচ্ছি বলে মা কি করে, ওর ছেলেটাকে নিয়ে আর কি ওর বয়ফ্রেন্ডের সাথে চলে যায়, বাঞ্জারা হিলসে চলে যায়। গিয়ে সেখানে ওরা একটা টেনেন্টের রুম নিয়ে স্বামী স্ত্রীর পরিচয়ে মানে বসবাস শুরু করে। তো বাচ্চাটা ছিল যেহেতু, ওদের কি হচ্ছিল, মেলামেশায় খুব প্রবলেম ক্রিয়েট করছিল বাচ্চাটা। তো সেই জন্য কি করে, ওরা দুজনে মিলে বাচ্চাটাকে তোমার খুন করে। বাচ্চাটাকে খুন করে? খুন করে মানে কি করে, মা এবং তার বয়ফ্রেন্ড, শুধুমাত্র মেলামেশাতে অসুবিধা হচ্ছিল। মেলামেশা মানে সেক্সুয়াল থিংস? ওকে। অসুবিধা হচ্ছিল যেহেতু বাচ্চাটা ছিল, তো তাকে খুন করে। মানুষ এরা হয়েছে রিসেন্টলি, তুমি যদি মানে এই করে জানতে পারবে, এটা একদম প্র্যাকটিক্যাল ঘটনা বলছি, হয়েছে। করার পর কি করে, তার বডিটাকে একটা ব্যাগের মধ্যে ভরে তোমার ট্রেনেতে তোমার সিটের নিচে রেখে দেয়, এবং সেই ট্রেনটা তোমার আসে হচ্ছে একটা স্টেশন এসে থামে অনেক দূরে, আমি স্টেশনের নাম বলছি না, স্টেশন এসে থামার পর সেখানকার যে আরপিএফ তারা ওটাকে রিকভার করে, বডিটাকে, মানে বাচ্চার ওই বডিটাকে রিকভার করে।
এবার কেসটা কিভাবে যায় দেখো, ওই মহিলার যে মা, মানে অ্যাকচুয়ালি বাচ্চাটার যে দিদা, সে কি করে আমার মেয়ে আর আমার নাতি হারিয়ে গেছে বলে মিসিং কমপ্লেন করে থানা, ওখানকার লোকাল থানাতে। ঠিক আছে, মানে সাউথ থেকে ওটা চলে আসে হচ্ছে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল, মানে ট্রেনটা চলে আসে তোমার ওয়েস্ট চলে বেঙ্গল। আসে। আচ্ছা, ঠিক আছে, যারা দম্পতি ছিল তারা ওখানেই থাকে, হায়দ্রাবাদে থাকে। ওকে, ঠিক আছে, কলকাতায় চলে এসছে। হ্যাঁ কলকাতায় চলে এসছে। এবার কি হয় তোমার, ওর মা কি করে আমার মেয়ে এবং নাতি হারিয়ে গেছে বলে একটা মিসিং কমপ্লেন করে। এবার বডিটা আসার পর কি বডি কার বডি পুলিশ তো তোমার শনাক্ত করতে পারছে না, যেহেতু অত দূর থেকে এসছে। এবার অতগুলো স্টেশন মাঝখানে কোথায় রেখেছে, কে রেখেছে, কিছুদিন পুলিশের কুল কিনারা করতে পারছে না। কেসটা রেজিস্টার হয় কিন্তু আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে, যেখানে ট্রেনটা এসে থামে, যে স্টেশন রেজিস্টার হয়, ইনভেস্টিগেশন শুরু করে, কিন্তু কিছু আর কুল কিনারা খুঁজে পাচ্ছে না। তারপর লাস্টলি যখন ওই যে কমপ্লেনটা করলো, সেটাই হয়ে গেল তোমার একটা মানে বুমেরাং হয়ে গেল। সেই কমপ্লেনটাকে রিলেট করে পুলিশ ওই ছবি থেকে দেখে ওটাকে মানে রিলেট করে কেসটা। ওরে কি করে, ওর মেয়েকে এবং তার বয়ফ্রেন্ডকে দুজনকে অ্যারেস্ট করার পর ট্রায়াল চলে, প্রায় তোমার দীর্ঘ 6 বছর ট্রায়াল চলে। আচ্ছা, ঠিক আছে, ট্রায়াল চলার পর কোর্টেতে তোমার এটা প্রমাণ হয় যে হ্যাঁ ওরাই খুনটা করেছে, এবং কোর্ট কি করে তোমার জেলা আদালত কি করে তাদের তোমার ফাঁসির সাজা দেয়। এবং সেটা রিসেন্টলি জাস্ট এই 2 সপ্তাহ হলো সেটা তোমার কনফার্মেশনের জন্য হাইকোর্টে গেছে যে ফাঁসিটা বহাল থাকবে কিনা। আমার না মানে হাত ফাত একটু হালকা কাঁপছে, মানে নিজের মা শুধুমাত্র মেলামেশা করতে অসুবিধা হচ্ছে বলে বাচ্চাটাকে মেরে ট্রেনের সিটের নিচে ব্যাগের মধ্যে রেখে দেয়, বডিটাকে পিস পিস করে কেটেছে। ইনফ্যাক্ট পুলিশ হয়তো কিছু খুঁজেও পেতো না যদি কেসটা না হতো, যদি ওর মা মানে হচ্ছে ওর দিদা, মানে বাচ্চাটার দিদা আর ওই মেয়েটার মা যদি না আমার মেয়ে আর নাতি হারিয়ে গেছে বলে মিসিং কমপ্লেনটা। মানুষ যে কি বুঝে পাই না আমি। রিসেন্টলি ব্যাঙ্গালোরে ওরকম একটা কেস হয়েছে। হ্যাঁ, মানে ভদ্রমহিলা খুবই ইন্টেলিজেন্ট, খুবই পড়াশোনা করেছেন। এআই তুমি আমাকে বলছিলে ব্যাপারটা, সিইও ছিল একটা কোম্পানির উনি। হ্যাঁ, তো ওর ম্যাটারটা তো আরোই ধরা মানে মুশকিল ছিল। কিরকম? মানে হোটেলে যখন ঢুকেছে ওই মহিলার সাথে ওর হাজবেন্ডের তোমার ডিভোর্স মামলা করে ডিভোর্স হয়ে গেছে। এবার কাস্টাডি অফ চিলড্রেন নিয়ে মামলাটা চলছে, যে বাচ্চাটা কার কাস্টাডিতে থাকবে। তো বেসিক্যালি মায়ের কাস্টাডিতেই দেওয়া হয়, কিন্তু দেওয়ার পর এমন নয় যে কাস্টাডি কাউকে দিয়ে দিল মানে সে তার বাবার সাথে দেখা করতে পারবে না, এটা কিন্তু হয় না। দেখা করার একটা সার্টেন পিরিয়ড আছে, টাইম। মানে তার বায়োলজিক্যাল যে ফাদার তার থেকে কিন্তু অধিকার কেড়ে নেওয়া হয় না। কাস্টাডি অন্য জিনিস। কাস্টাডি কি? কাস্টাডি মানে ওর কাছে থাকবে, দেখাশোনাটাও করবে একটা সার্টেন এজ অবধি, মানে যতক্ষণ না সে অ্যাডাল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ সে দেখাশোনা করবে, সমস্ত কিছু সে চালাবে, কন্টিনিউ করবে নেসেসারি বলে। একটা জিনিস মাঝখানে একটু ইন্টারাপ্ট করে জানতে চাইছি, এই যে বাচ্চাটা কার কাছে থাকবে তার নিজের চয়েস আছে? নিজের চয়েস আছে একটা এজের পরে। আচ্ছা, কত বছর সেটা জানো? সেটা নর্মালি তোমার এইভাবে তো ঠিক নেই, বাট কিছু কেস ল থেকে জানা যায় মোটামুটি 10-12 বছরের পরে, কারণ তার আগে তার এটা মানে ডিটারমাইন সে নিজে করতে পারে না যে কার কাছে থাকাটা আমার ক্ষেত্রে সুটেবল হবে, ভালো হবে, সেটা সে নিজে ডিটারমাইন করতে পারে না। সেটা জন্য কোর্ট ডিটারমাইন করে যে কাস্টাডি অফ চিলড্রেন কার কাছে থাকে। তো তারপরে কাস্টাডিটা ওর মানে মাকে দেওয়া হয়, কিন্তু কাস্টাডি দেওয়া মানে এই নয় যে বাবার সাথে সমস্ত সম্পর্ক নষ্ট করে দেয়। যতদূর মনে মহিলা বাঙালি ছিলেন এন্ড ব্যাঙ্গালোরে থাকতেন। এবার মজার বিষয়টা হচ্ছে মানে তার স্বামীর প্রতি এতই রাগ যে সে ছেলেটাকে মানে তার বাচ্চাকে সে তার স্বামীকে দেখা করতে পর্যন্ত দেবে না, এটা ছিল তার সাইকোলজি। তো কোর্ট তো অবশ্যই একটা ডিরেকশন দেয় যে প্রত্যেক রবিবার মানে একটা জায়গা ঠিক করা হয়, যেই জায়গাতে মা তার ছেলেকে নিয়ে আসবে এবং তার হাজবেন্ড এসে তার সাথে মানে আর কি ছেলেটার সাথে দেখা করবে। তো ছেলেকে জাস্ট দেখা করতে দেবে না বলে ছেলেকে হোটেলে নিয়ে যায়, মানে যেদিনকে দেখা করার কথা রবিবার ছিল, শনিবার দিনকে ছেলেকে নিয়ে একটা হোটেলে যায়। হ্যাঁ, হোটেলে যখন যায় তখন ছেলেকে নিয়ে যায়, কিন্তু হোটেল থেকে যখন বেরোয় তখন একটা ব্যাগ নিয়ে বেরোয় এবং একা বেরোয়। এটা দেখে হোটেলের যে স্টাফ তার সন্দেহ হয়, এবং তোমার সিসিটিভি ফুটেজও ছিল। ইভেন আমি শুনেছিলাম যে হাউসকিপিং যখন ভেতরে গেছে পুরো ঘরের মধ্যে রক্ত ছিল, কিন্তু সেটা তো পরে, আগে তো হাউসকিপিং যায়নি, আগে সন্দেহটা হয়েছে তোমার হোটেলের স্টাফ। আর বাই ফ্লাইট যাওয়াটা ইজিয়ার হয়, ও বলেছে ও কারে যাবে, এখানে অনেকটা টাইম লাগে, 18 ঘন্টা 19 ঘন্টা মতো টাইম লাগে। তো ট্যাক্সির লোকেরও একটু সন্দেহ হয়েছিল। তো প্রথম সন্দেহটা হচ্ছে তোমার হোটেলের স্টাফের, যে ঢুকলো একটা বাচ্চাকে নিয়ে বেরোচ্ছে একা। তখন মানে আর কি এটা জানাজানি হওয়ার পর পুলিশ তারপর ইনভেস্টিগেশন করে জানতে পারে এই ম্যাটার, মানে ছেলেকে মেরেছে, কেটেছে, ব্যাগে ভরে ট্যাক্সি করে গোয়া থেকে
মানে এতটা ফেরোসাসনেস যে আমি আমার হাজবেন্ডকে দেখা করতে দেবো না, তার থেকে ওকে আমি মেরে ফেলি, কিন্তু তবু আমি দেখা করতে দেবো না। বাজে লেভেলের ইগো। আমি এটা ইগোর মধ্যে পড়ছে না সাইকো, ওরা হোয়াট ইউ থিঙ্ক? আমার মনে হয় দেখো ইগো থেকেই মানে সাইকোটা ওর হয়তো এসেছিল, মানে ইগো তো একটা ছিল, সেখান থেকেই হয়তো ওর এই সাইকোপ্যাথ ব্যাপারটা ওখান থেকে এসেছিল। বাকিটা ট্রায়াল যত এগোবে তত আর কি এটা আরো ক্লিয়ার হবে। আচ্ছা, আপাতত প্রিলিমিনারি ইনকোয়ারিতে পুলিশ এটা জানতে পেরেছে, ভেতরে হয়তো অন্য কোনো স্টোরিও থাকতে পারে, সেটা যখন ডেফিনেটলি জানানো মানে যাচ্ছে। এই যে ধরো প্রমাণ হয়ে গেল, প্রমাণ হয়ে যাওয়ার পর রায় কবে দেওয়া, মানে শাস্তিটার রায় কবে দেওয়া হয়? এইটা খুব একটা ডিফিকাল্ট একটা ধরো তোমার কোয়েশ্চেন। কেন বলছি, এই যে তো মানে রায় কবে দেওয়া হবে এটা অনেক প্রসিডিওর ফলো করতে হয়, ঠিক আছে? এবং পুরো প্রসিডিওরটা যে তোমার মানে আর কি কোর্টের ওপর থাকে তা কিন্তু না, এটা একটার সাথে একটা লিঙ্ক আপ থাকে। যেমন ক্রিমিনাল কেসের ক্ষেত্রে কি জাজ নিজে গিয়ে ইনভেস্টিগেশন করবে না, না, করা সম্ভব নয়। জাজের চেয়ার ছেড়ে গিয়ে এখন কি ইনভেস্টিগেশন করবে? তাহলে ইনভেস্টিগেশন করে কি তোমরা পুলিশ। এবার পুলিশ যদি ডিলে করে, তোমার ধরো চার্জশিট বানাতে, ইনকোয়ারি করতে পুলিশ ধরো ডিলে করছে, সেক্ষেত্রে অটোমেটিক্যালি তোমার প্রসেসটা পিছিয়ে যাচ্ছে, অনেক অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে। ধরো কোনো উইটনেস পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, তাহলে পুলিশ কি করতে হচ্ছে? উইটনেস খুঁজতে হচ্ছে, তাদেরকে সামন করতে হচ্ছে, তারা এসে অনেক সময় অ্যাপিয়ার হয় না, তাদেরকে ওয়ারেন্ট করে তুলে আনতে হচ্ছে, ঠিক আছে? তাহলে এইগুলো কি হচ্ছে, প্রসিডিওরটা যতক্ষণ মানে আর কি সাক্ষী না হচ্ছে ততক্ষণ তো আর্গুমেন্ট হবে না, বা ততক্ষণ তো একটা ডিসিশন দিতে পারে না জাজ। তাহলে এগুলো অনেকগুলো আর কি তোমার স্টেজের উপর ডিপেন্ড করে। এবার কোনো স্টেজ ধরো একটু ডিলে হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি হয়, এই প্রসেসটা আর কি ডিলে হয়ে যায়। এই জন্যই আর কি তোমার মানে আর কি কি বলবো, রেমেডি পেতে মানুষের একটু সময় লাগে কোর্টে। আচ্ছা, আর এটা বলা যায় না যে কবে হবে। ধরো একটা কেসে ধরো একটা উইটনেস, একটা কেসে ধরো তোমার 10টা উইটনেস, এবার তাদেরকে চিফ হচ্ছে, এক্সামিনেশন চিফ হচ্ছে, ক্রস এক্সামিনেশন হচ্ছে, তাতে সময় লাগছে। এই যে ধরো তুমি জেলা আদালতের ব্যাপারে বললে, হাইকোর্টের ব্যাপারে বললে, এবং এবার সুপ্রিম কোর্টের ব্যাপারে জানতে চাই। আচ্ছা, সুপ্রিম কোর্টে দেখো বেসিক্যালি হচ্ছে সব মামলা যায় না সুপ্রিম কোর্টে। মানে এই খুন-টুনের মামলা কি সুপ্রিম কোর্টে যায়? অবশ্যই যায়। আচ্ছা, ঠিক আছে, ধরো তোমার ধরো ফাঁসির সাজা দিয়েছে আজকে, ডিস্ট্রিক্ট জাজ দিয়েছে, হাইকোর্টে গেলে তুমি হাইকোর্টে ধরো হেরে গেলে, তুমি কি ওখানে বসে থাকবে? সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট তো তোমাকে বাঁচতে তো যেতে হবে, তাই না? তো সুপ্রিম কোর্ট তখন যায় লোকে, মানে যখন মানুষের কাছে আর কোনো অপশন থাকে না তখন সুপ্রিম কোর্টে যেতে হয়। আর সুপ্রিম কোর্টে মামলা খুব বেশি দিন চলে না, খুব ফাস্ট, খুব মানে ম্যাক্সিমাম মামলাই খুব ফাস্ট চলে। যেমন রিসেন্টলি তোমার রাম মন্দির নিয়ে একটা খুব বড় ভার্ডিক্ট এলো। তো রাম মন্দিরের যে ট্রায়ালটা চলেছিল, মানে কেসটা এনলিস্ট করতে বা কেসটা কোর্টেতে আসতে টাইম লাগে, কিন্তু যখন একবার কোর্টেতে চলে এলো মানে সুপ্রিম কোর্টে তখন কি হয়েছে, মানে টানা 40 দিন ধরে ট্রায়াল চলেছে, পর 40 দিন ট্রায়াল চলেছে। আচ্ছা, আচ্ছা, এবং চলার পরে তোমার আলটিমেটলি রায় দিয়েছে। সেটা নিয়ে আমি কোনো এপিসোডে হয়তো বলবো, মানে সেটা একটু লং হয়ে যাবে ডিটেলসে বলতে গেলে। বাট এই মামলা আসতে মানে কোর্টের কাছে পৌঁছতেই একটু টাইম লাগে, লিস্টে উঠবে, এবার পরপর লিস্টে রান করবে, হাইকোর্টেও তাই। মামলা তুমি ফাইল করলে এবার সেটা লিস্টে রান করবে, ঠিক আছে? এবার তোমার লিস্টে যখন আসবে তখন গিয়ে তোমার মামলা হবে। ওকে, আমি একটা জিনিস জানতে চাই, আমাদের এই যে জাস্টিস সিস্টেমটা রয়েছে, একটা কথা, একটা ডায়লগ খুবই প্রচলিত, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, ঠিক আছে? আমাদের জাস্টিস সিস্টেম অনেক স্লো, অনেক কেসেস পেন্ডিং রয়েছে। সেটা বেসিক্যালি কেন, মানে জনসংখ্যা বেশি বলে, না কেসেস অনেক বেশি আছে, পর্যাপ্ত পরিমাণে কর্মী নেই, মানে লাইক লয়ের লোকজন নেই, তা কিসের জন্য এত দেরি কেন হয়? অ্যাকচুয়ালি দেখতে গেলে এটা সকলেরই ফল্ট, মানে জুডিশিয়ারিরও কিছুটা ফল্ট আছে, অ্যাডভোকেটসদেরও আছে, এবং সব থেকে বড় ফল্ট কাদের জানো? যারা আর কি কোর্টে যায় মামলা করতে, মানে পার্টির ফল্ট। কিরকম ফল্ট আমি তোমাকে বলছি। ধরো মানুষ যতক্ষণ না সমস্যাটা খুব জটিল হয়ে যাচ্ছে না, ততক্ষণ কোনো লয়ারের কাছেও যাবে না, কোনো কোর্টেও যাবে। আচ্ছা, একটা ম্যাটার যতক্ষণ ছোট থাকে তুমি সেটাকে যদি মিটিয়ে দাও, সেটা যখন ক্যান্সার হয়ে যাবে তখন কি আর অত ইজিলি মিটবে? না, মিটবে না। এবার আর একটা আমি এক্সাম্পল বলি তোমাকে। ধরো তুমি দোকানে গেছো, মানে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি, একটা জিনিস কিনতে কতক্ষণ সময় লাগবে? বেশিক্ষণ লাগবে না। এবার ধরো তুমি অনেক লিস্ট নিয়ে গেছো, ফর্দ নিয়ে গেছো বাজারে, টাইম তো লাগবেই। সেরকম তুমি ধরো এমন একটা মামলা করলে কোর্টেতে, যে কোর্টের কাছে তুমি অনেক কিছু রেমেডি চাইছো, যে আমাকে এই দেয়া হোক, ওই দেয়া হোক, মানে লিস্ট অফ রেমেডিস যেটাকে বলে। তাহলে প্রত্যেকটা রেমেডিতে বিচার হতে তো তোমার টাইম তো লাগবেই, ঠিক আছে?
তো এটা অনেক সময় ডিপেন্ড করে যে তুমি কতগুলো রেমেডি কোর্টের কাছে চাইছো, তো তার উপর অনেক সময় ডিপেন্ড করে। এবার আমি বলি পার্টিসের কিছু ফল্ট থাকে। প্রথম ফল্ট আমি বলি একটা নাছোড়বান্দা একটা মনোভাব, যে আমি এর শেষ দিকে ছাড়বো। এতদিন কেস চালিয়ে এসছি, ধরো 10 বছর কেউ কেস চালিয়ে ফেললো, ঠিক আছে, 10 বছর চালিয়েছিস, এবার একটা মিডমার্টের জায়গা এলো, সিভিল কেসের ক্ষেত্রেই বলছি, ক্রিমিনালে মিডমার্ট অতটা হয় না বা করা যায়ও না। সিভিল কেস কিন্তু অনেকটাই কিন্তু তোমার মিডমার্টের দ্বারা মানে আউট অফ কোর্ট সেটেলমেন্ট, যেটাকে আরবিট্রেশন বলে, এডিআর বলে, অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন বা তোমার আরবিট্রেশন। তো 10 বছর ধরে কেস চললো, চলার পর একটা সেটেলমেন্টের জায়গায় এলো। 10 বছর যখন আমি কেস চালিয়েছি, আরো আমি কিছু বছর চালাবো, সেটেলমেন্ট আমি করবো না, এই একটা মনোভাব মানুষের মধ্যে। তুমি চাইছো মেটাতে, তোমার আদার সাইড চাইছে না, কেসটা কোনোদিন মিটবে না। আর মানুষের হচ্ছে তোমার এই যে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, যেটা মানে তোমার আর কি এই বিদেশে খুব প্রচলিত, ওখানে কিন্তু মামলা কিন্তু এতদিন তোমার চলে না। ওরা কি করে, আউট অফ কোর্ট একটা আরবিট্রেটরের কাছে যায়, কি সেটেলমেন্ট করে নেয়। যেটা তোমার থেকে ব্যাংক করে, ব্যাংক আমাদের এখানে ব্যাংক করে। যেমন ব্যাংকের থেকে ধরো তুমি লোন নিয়েছো, ব্যাংক কি করো, তোমার একটা সিভিল মামলা করবে? ক্রিমিনাল করতে পারে। ক্রিমিনাল তো করবে, সিভিল কি করবে? না বোধ হয়। অ্যাকচুয়ালি তো তোমার এই লোন নেওয়া বা যা কিছু, এগুলো তো অ্যাকচুয়ালি তো সিভিল, মানে দেখতে গেলে সিভিল। হ্যাঁ, ক্রিমিনালের স্কোপ খুব কম, চিটিং করেছে, এই করেছে, এই বলে একটা মিথ্যে বানানো হয় ক্রিমিনালে, বাট অ্যাকচুয়ালি তো দেখতে গেলে এটা তো সিভিল, মানি সুট হওয়ার কথা। কিন্তু কোর্ট এই তোমার ব্যাংক কিন্তু করবে না। কেন করবে না বলো তো? কেন? প্রসেস চলবে, অনেকদিন সময় লাগবে। এবার যেই টাকাটা তুমি ব্যাংকের থেকে নিয়েছো, সেই টাকার অ্যামাউন্ট কি বাড়বে? না। এমন তো না তুমি ইন্টারেস্ট দেবে না, উল্টে তাকে লয়ার অ্যাপয়েন্ট করতে হচ্ছে, কোর্টের প্রসিডিং চালাতে একটা খরচা যাচ্ছে। সেই জন্য ব্যাংক কি করে, এই লোক আদালত বা ন্যাশনাল লোক আদালত যেগুলো হয়, বা তোমার এডিআর এ যায়, এডিআর এ গিয়ে কি করে সেটেলমেন্ট করে নেয়। তাতে তাকে একটু কম টাকাতেও যদি সেটেলমেন্ট করতে হয়, সে কিন্তু রাজি হয়ে যায়, কারণ জানে যেই টাকাটা আমি কম নিচ্ছি সেটা তবু কিছুটা ঠিক আছে। কিন্তু আমি যদি কোর্টে মামলা করে দিই, প্রথম কথা মামলা কবে মিটবে কোনো ঠিক নেই, সেকেন্ড কথা হচ্ছে তোমার মানে কোর্টের পিছনে একটা এক্সপেন্স যাবে। তো এই সব ব্যাপারে মানুষের নলেজ অনেকটা কম। এবার আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, মানুষ কি করে কেসের উপর আবার কেস চাপায়। কিরকম ব্যাপার? ধরো একটা সিভিল কেস চলছে, আমি তোমার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলই দিচ্ছি। তোমার কোনো কেস থেকে? হ্যাঁ, আমার কোনো কেস থেকে দিচ্ছি। একটা ক্লাবের একটা ম্যাটার কোর্টেতে আসে, মানে ক্লাবের দুটো তোমার আর কি টিম আছে। একটা হচ্ছে জুনিয়রদের টিম, মানে যারা নতুন আর কি ক্লাব জয়েন করেছে, আর আরেকটা হচ্ছে তোমার যারা বয়স্ক, মানে তোমার প্রবীণ যারা আর কি, তাদের একটা টিম। এবার ক্লাবে কারা ক্লাবটাকে কন্ট্রোল করবে, এই নিয়ে তোমার কোর্টেতে মামলা হয়েছে। ওরা বলছে আমার মামলা হয়েছে। হ্যাঁ, এটা নিয়েও মামলা হয়েছে। আচ্ছা, কারণ ক্লাব থেকে অ্যাকচুয়ালি তো ইনকাম একটা জেনারেট হয়। হ্যাঁ হ্যাঁ, মানে গাড়ি রাখতে দেয়, গাড়ি ভাড়া থেকে আসে, জিম আছে ক্লাবের, সেখান থেকে ইনকাম আসে। এবার তোমার বিয়ে বাড়ি ভাড়া দেয়, এসব অনেক আরো অনুষ্ঠান হয়, তো এখান থেকে একটা ইনকাম আসে। এবার যারা ক্লাবটাকে কন্ট্রোল করবে তারা অবশ্যই ইনকামটাকে অ্যাক্সেস করবে। আচ্ছা আচ্ছা, ওই অ্যাসপেক্টে কি হয়, তোমার ক্লাব নিয়ে একটা মামলা করে। ওরা বলে যে আমরা গভর্নিং বডির মেম্বার, এরা বলে যে না আমরা গভর্নিং বডির মেম্বার। এটা হচ্ছে মেন টপিক। এই টপিক নিয়ে মামলা চললে খুব বেশি দিন চলতো না। এবার কি করছে, সেটাকে তোমার যেই আর কি সিভিলে পারছে না বা ডিলে হচ্ছে বা দেরি হচ্ছে, মানুষ তাড়াতাড়ি মেটানোর জন্য কি করছে, ক্রিমিনাল কেস করছে। আচ্ছা, দিয়ে চাপ দিয়ে চাইছে যাতে ওটাকে মিটিয়ে দেওয়া হয়। এবার ও যদি ক্রিমিনাল কেস করে, এরাও তো ক্রিমিনাল কেস করবে, তাহলে কি হচ্ছে, তোমার নাম্বার অফ কেসেস বাড়তে থাকছে, এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকছে। এবার আবার কি করছে, ওরা কি করেছে, ঝামেলা হচ্ছে সেগুলো রেকর্ড করার জন্য একটা সিসিটিভি লাগিয়ে দিয়েছে একটা টিম। কোন টিম লাগিয়েছে আমি বলছি না, মামলাটাতে আমি আছি এখনো, মানে আর কি এটা চলছে যেহেতু আমি মানে নাম নিচ্ছি না। সিসিটিভি লাগিয়ে দিয়েছে। সিসিটিভি লাগাতে ওরা কোনো ঝামেলা করতে পারছে না, আদার সাইড কি দখলে আছে সেটা তো প্রমাণ হয়ে যাবে। দখলের উপর অনেকটা অ্যাডভার্স পজিশনের অনেকটা ডিপেন্ড করে, কারা অ্যাকচুয়ালি ক্লাবের দখলে, সেটা কোর্টে তো প্রমাণ করে দেবে। তো সিসিটিভিটা খোলানোর জন্য কি করছে, ক্রিমিনাল মামলা দিচ্ছে। ঠিক আছে, যেহেতু ক্রিমিনাল মামলাতেও যখন পাচ্ছে না, তখন সিভিলে গিয়ে আবার মিসকেস করছে। মিসকেসটা কি? মিসকেস হচ্ছে মিসলেনিয়াস কেস, পার্টিকুলার কোনো একটা টপিকের ওপর কেস, যেটা তোমার কেস চলাকালীন দেখা দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কেস একটা ফাইল করে দিলে সেটাকে তো চেঞ্জ করতে পারছো না। এবার ধরো কেস চলাকালীন কিছু তো প্রবলেম আসতে পারে বা কিছু ইস্যু আসতে পারে, তাহলে সেই ইস্যুগুলো নিয়ে মিসলেনিয়াস কেস ফাইল। হ্যাঁ, তারপর কি হয়? এবার তাহলে মেইন যে ইস্যুটা নিয়ে কিন্তু প্রথমে মামলাটা ওরা করেছিল, যে কে অ্যাকচুয়ালি ক্লাবের গভর্নিং বডি, সেখান থেকে কিন্তু ওরা আস্তে আস্তে সরে যাচ্ছে। ঠিক আছে, দিয়ে এখন সিসিটিভি নিয়ে পড়েছে, যে সিসিটিভিটা যেহেতু আছে বলে ওরা কি করছে, নিজেদের ইলিগাল অ্যাক্টিভিটিস গুলো করতে পারছে না, পজিশনে কি আছে সেটা প্রমাণ করতে পারবে না। এখন তারা কি করেছে, মিসলেনিয়াস কেস ফাইল করে ওটার একটা প্রসিডিং এ ঢুকে গেল। তাহলে এইভাবে কি হচ্ছে, মেন টপিকটা থেকে কিন্তু ওরা সরে গেল, গিয়ে এবার চাইছে কিভাবে জোর করে পুলিশ হেল্প নিয়ে কিছু করে আমি ক্লাবে কি করে ঢুকতে পারি।
কাদের কেসটা লড়ছিল? আমি অ্যাকচুয়ালি প্রবীণদের, মানে যারা সিনিয়র তাদের হুম। লড়ছিলাম, মানে যারা অ্যাকচুয়ালি ক্লাবের পজিশনে আছে। হুম। সিসিটিভিটা আমি তাদেরকে দিয়ে লাগাতে বলেছি আচ্ছা আচ্ছা। পজিশনটা প্রমাণ করার জন্য। হুম। ওরা দেখছে কি পজিশন প্রমাণ হয়ে গেলে আমরা যে ডিসপজেস্ট সেটা কোর্টে প্রমাণ করে দেবে। তাহলে সিসিটিভিটা খোলার জন্য কি করছে, পুলিশ হেল্পের পিটিশন, মিসলেনিয়াস কেস, আরো ক্রিমিনাল কেস। তাহলে এই করে কি হচ্ছে, মেন টপিক থেকে ওরা আস্তে আস্তে কি করছে, সরে যাচ্ছে। এবার এইগুলো যতদিন না মিটছে ততদিন কি মেন কেসের তোমার প্রসিডিং এগোবে? না, এগোবে না। হুম। এই করে ডিলেটা হয়। আচ্ছা, এটা তো গেল পার্টির ফল্ট। তোমাদের নিজেদের কোনো ফল্ট নেই? বা গভর্নিং বডি বলো, যারা আইনের রক্ষাকর্তা, পুলিশ, তোমরা কোর্টে যারা রয়েছো, জাস্টিস সিস্টেম, জুডিশিয়াল সিস্টেম, এদের কোনো ফল্ট নেই? অবশ্যই ফল্ট আছে। রামকৃষ্ণর একটা কথা শুনেছো, যত মত তত পথ, শুনেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অ্যাডভোকেট হচ্ছে তাই। আচ্ছা। তুমি একটা ম্যাটার নিয়ে একটা অ্যাডভোকেটের কাছে যাবে, সে এক ধরনের তোমাকে মতামত দেবে। হুম। তুমি অন্য আর একটা অ্যাডভোকেটের কাছে যাও, হুম। কিছুটা সিমিলারিটি পেতে পারো, কিন্তু সেও দেখবে অন্য এক ধরনের মতামত দিচ্ছে। এবার তুমি কারটা নেবে। হুম। যত মত তত পথ। এবার তুমি সেই পথ দিয়ে গেলে যে কোন পথটা দিয়ে গিয়ে যে তুমি তাড়াতাড়ি পৌঁছাবে সেটা কিন্তু তোমার লাক। আচ্ছা। সেটা তুমি কোন অ্যাডভোকেটে গেছো তার উপর ডিপেন্ড করছে। হুম। ঠিক আছে। অনেকে চাইবে তোমাকে অনেক ঘুরিয়ে মানে নিয়ে যেতে। তাহলে হিয়ারিংটা বেশি হবে, ওর টাকাটা বেশি হবে। এক্স্যাক্টলি তাই। আচ্ছা। আবার অনেকে চায় যে কি আছে, মানুষকে রেমেডি দিলে, একজনকে দিলে তার থ্রু দিয়ে আরো 10 জন আমার কাছে আসবে। তো সে চাইবে তোমাকে ইজিলি মিটিয়ে দিতে। এবং একটা কথা বলি, মানে এই যত মত তত পথের এই কনসেপ্টটা থেকে আমি বলছি, মানে তুমি যদি ভুল মানুষের কাছে চলে যাও, একটা ছোট জিনিসই তোমার এত বাজে জায়গায় পৌঁছে যেতে পারে। এটা আমি এক্সপিরিয়েন্স থেকে বলছি, মানে এটা আমার জানা ছিল না। মানে প্র্যাকটিস করতে করতে মানে আমার কাছে এরকম একটা কেস এসেছিল বলে আমি জানতে পেরেছি। একটা ছোট্ট জিনিসে এমন একটা ছোট্ট ভুল করে দিয়েছে, সেটা লাস্টে গিয়ে খুব বড় আকার নিয়ে নিয়েছে। অ্যাডভোকেট ভুলটা করেছে? অ্যাকচুয়ালি তাই। কি হয়েছিল ভুলটা? কেসটা কি? কেসটা হচ্ছে একটা মানে কলকাতার মধ্যেই একটা খুব আর কি ভ্যালুয়েবল একটা জায়গাতে, হ্যাঁ, একজন ভাড়াটিয়া থাকতো, মানে সে বংশ পরম্পরায় থাকতো। মানে তার মা ছিল, সেখান থেকে সে থাকে। এবার পরবর্তীকালে কি হয়, প্রপার্টির যে অরিজিনাল যে মালিক ছিল, সে প্রপার্টিটা একটা প্রমোটারকে দিয়ে দেয়। হুম। প্রমোটার কি করে, ওখান থেকে একে একে সব ভাড়াটাকে টাকা পয়সা দিয়ে হুম। সেটেলমেন্ট করে সরিয়ে দেয়। হুম। এবার ওরা ওখান থেকে উঠে যেতে চাইছিল না। আচ্ছা। ঠিক আছে। না চাওয়ার ফলে কি হচ্ছে, তোমার ভাড়া তো দিয়ে যাচ্ছিলই, 144 মামলা করছে, ছোটখাটো সব মামলা দুজনের মধ্যে চলে আসছিল। এতটা অব্দি ঠিক ছিল। যখন দেখছে সেই ফাঁকে কি করছিল, প্রমোটার লিগাল ডকুমেন্টস গুলোকে রেডি করছিল, মানে প্রপার্টি পেপার গুলোকে সেগুলোকে ঠিক করে নিচ্ছিল বলে অতটা ওর দিকে মনোযোগ দেয়নি। যে আমার এখনো তো প্রপার্টি পেপার রেডি করতে টাইম আছে, কেন আমি এখন অতটা ওর উপর প্রেশার দিচ্ছি না। ঠিক আছে, না দিয়ে যখন আমার সব ঠিকঠাক হয়ে যাবে তখন প্রেশার দিয়ে তুলিয়ে দেবো, এরকম একটা ইন্টেনশন ছিল। এবার কি হয়, ওরা এই 144 কেসের জন্য কি করে, কোর্টেতে যায় প্রথমবার। 144টা করা হয় কেন? করা হয় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। কোনো এলাকায় ধরো কোনো মানে বা কোনো এরিয়াতে যদি সেখানে কোনো ঝামেলা সিচুয়েশন ক্রিয়েট হয়, তখন যাতে পুলিশ গিয়ে তাড়াতাড়ি অ্যাকশন নিতে পারে, সঙ্গে সঙ্গে গিয়ে যাতে পুলিশ অ্যাকশন নেয়, সেই জন্য ওখানে অলরেডি একটা 144 জারি করা থাকে। এটা বাড়ির ক্ষেত্রে হতে পারে? বাড়ির ক্ষেত্রেও হতে পারে। আচ্ছা। যে এখানে ঝামেলা সিচুয়েশন আছে, যদি কিছু হয় পুলিশ যেন ইমিডিয়েট গিয়ে অ্যাকশন নেয়, হুম। এই জন্য 144টা করে। তো যাই হোক, এইসব ছোটখাটো কেস ওদের মধ্যে চলছিল। তো সেই কেসের সূত্রে কি হয়, তারা কোর্টেতে প্রথমবার যায় হুম। এবং তার ভাড়ার বিলটা যেটা ছিল তার মায়ের নামে, সে সেটা চায় যে নিজের নামে করতে। হুম। তখন সে কি করে, সেই অ্যাডভোকেটের ক্লার্ককে, আমি কোনো নাম নিচ্ছি না এখানে, সেই অ্যাডভোকেটের ক্লার্ককে বলে যে আমাদের ভাড়ার বিল বানিয়ে দিতে। সে তার থেকে কিছু পয়সা কড়ি নেয় এবং প্রপার লিগাল ওয়ে ফলো না করে হুম। একটা জাল একটা রেন্ট বিল বানিয়ে দেয়। ইললিগাল তো পুরো ব্যাপারটা। তারপর? এবার সেটা তো সে বুঝতে পারছে না। হুম। সিলটা দেখে তোমার পক্ষে বোঝা সম্ভব যেটা লিগাল কি ইনলিগাল। এবং মাসে মাসে সেই ওই ইললিগাল বিলটা জমা করে, মানে জমা করার নাম করে টাকাটা নিয়ে ইললিগাল বিলটা নিজে বানিয়ে দিয়ে দিত। মানে পুরো টাকাটা অ্যাডভোকেটই খেত? অ্যাডভোকেট না, তার ক্লার্ক, যে ওরা টাকা দিচ্ছে না, ওদেরকে আমি উচ্ছেদ করতে চাই। মানে তুমি গিয়ে কোর্টে ভাড়া দিচ্ছ তোমার ক্লার্ককে, তুমি জানো সে ভাড়াটা জমা করছে রেন্ট কন্ট্রোল, আদৌ সে জমা করছে? যেটা ফার্স্টে বলছো রেন্ট কন্ট্রোল। রেন্ট কন্ট্রোল আদৌ সে জমা করছে না। তাহলে মালিকের কাছে গিয়ে পৌঁছাচ্ছে না, অথচ তুমি বিল পাচ্ছ, তুমি জানছো যে আমারটা তো জমা করছে। কি মজার বিষয় না? এবার কি হয়, এরকম করতে করতে উচ্ছেদের মামলা। সেই উচ্ছেদের মামলায় গিয়ে সে কি করে, ওই ফেক রেন্ট বিলটা সাবমিট করে দেয়। আচ্ছা। সে তো জানে না যে এটা ফেক রেন্ট বিল, কেউই জানতো না। তখন কি করে,
সেটা মালিক জানতে পেরে যায় সাবমিট করেছে বলে। হুম। মালিক দেখলো এটা হচ্ছে একটা সুযোগ, হুম। এই ফেক রেন্ট বিলের এগেনস্টে আমি যদি ওর এগেনস্টে একটা ক্রিমিনাল মামলা করি, হুম। করে ওকে অ্যারেস্ট করাবো। হুম। করি ওকে অ্যারেস্ট করালে কি ঘর ফাঁকা, হুম। ওখানে আমি ঘর থেকে জিনিসপত্র বার করে দেবো, দিয়ে আমি দখল নিয়ে ওই বাড়িটা ভেঙে গুঁড়িয়ে দিয়ে ওখানে আমি বিল্ডিং বানিয়ে দেবো। হুম। এইটা ছিল তার প্ল্যানিং। হুম। এবার এই ম্যাটারটা ও যখনই করতে যাবে তার আগে একবার চাইলো যে যদি আমি প্রেশার দিয়ে তুলতে পারি একবার দেখি, হুম। বলে কি করলো থানার একটা অফিসারকে দিয়ে ও কি করলো, মানে তারপর আমার কাছে কেসটা যখন আসে থানার একটা অফিসারকে দিয়ে আমাকে ফোন করলো। থানার অফিসার ফোন করলো তোমাকে? আমাকে ফোন করলো ডিরেক্ট। আচ্ছা। কারণ আমি ওই সিভিল কেসটা দেখছিলাম, এভিকশনের ম্যাটারটা। এবার আমি তুমি কার ফরে মানে তুমি কার আমি অবশ্যই টেনেন্টের ফরে ছিলাম, ভাড়াটিয়া। হুম। এবং আমি ডিফেন্ড করছিলাম ম্যাটারটা, যেহেতু রেন্ট বিল আছে। এবার ওটা যে ডুপ্লিকেট আমিও কি মানে করে তোমার জানবো? আগে আরেকজন লয়ারের কাছে সে সে ছিল এবং তার ক্লার্ক এখন অব্দি সেটা জমা করে গেছিল। আচ্ছা, তারপরে তুমি কেসটা পাও? তারপরে আমি যখন সিভিল কেসটা উচ্ছেদের মামলাটা তখন জানতে পারি। এবার ওরা এটা সুযোগ পেয়ে যায় যে যদি এটা দিয়ে দেখি ওদের অ্যাডভোকেটকে বলে যদি এটা করে ওকে যদি ওখান থেকে সরিয়ে দিতে পারি। তো ওদের কি করলো, থানা থেকে আমাকে ফোন করলো একজন অফিসার, যে দেখুন এই এই ম্যাটার, ঠিক আছে, ফেক বিল ওরা সাবমিট করেছেন আপনি কোর্টেতে আপনার এর হয়ে। তুমিও জানতে না যে ওটা আমি fake ছিল? জানতাম না ফেক বিল। তো আপনি আপনার মক্কেলকে বলুন এই ম্যাটারটাকে মিটমাট করে নিতে, কারণ ওরা যদি জালিয়াতির মামলা করে ওরা কিন্তু এই বুড়ো বয়সে কিন্তু ওরা জেলে ঢুকবে মা মেয়ে দুজনে? দুজনেই, পুরো ফ্যামিলি। আচ্ছা। এবং ওদের অ্যাডভোকেটও আমাকে এটা অফার করে আচ্ছা। যে কিছু পয়সা করি নিন, হুম। ওদেরকে দিন, দিয়ে ওদেরকে বলুন এখান থেকে চলে যেতে। আমি দেখছি কেস খুব জটিল, সত্যি সত্যি মানে ফেঁসে গেছে। হুম। এবার নয় ওকে ছেড়ে দিতে হবে, নয় হচ্ছে টাকা নিয়ে সেটেলমেন্ট করতে হবে, এই হচ্ছে ব্যাপার। ছাড়তে চাইছিল না কেন? ছাড়তে চাইছিল না কারণ ওদেরকে যে টাকাটা অফার করেছিল সেই টাকাতে ওরা কোনো ফ্ল্যাটও পেতো না, কোনো জায়গাও পেতো না, তো ও কোথায় থাকতো ওরা? আচ্ছা। গরিব মানুষ, ভেরি মাচ গ্রাউন্ড লেভেল, লোকের বাড়িতে কাজ করে খায়। এবং ওই ফ্ল্যাটেও একজনের বাড়িতে কাজ করতে করতে ওখানে ভাড়াটা হিসেবে ছিল। তো এই সিচুয়েশন আমি দেখছি কি করা যায়, মানে এখানে তো আইনে তো কোনো মানে আর কি রাস্তা নেই আমার কাছে। আমি তখন দেখলাম যে ওরা কেস করার আগে যদি আমি কেসটা করে দিই। কি কেস করবে? এবার সেটা আমি কি করলাম, ওদের অ্যাডভোকেটকে অ্যাসুরেন্স দিলাম যে হ্যাঁ ওরা সেটেলমেন্ট করে নেবে। আচ্ছা। আর পুলিশটাকে বললাম যে হ্যাঁ হ্যাঁ সেটেলমেন্ট করে নেবে, একটু সময় দিন। দিয়ে আমি কি করলাম, ওই যে ক্লার্কটা যে আর কি ওই ফেক বিলটা বানিয়ে দিচ্ছিল, ওরা আমার মক্কেলের এগেনস্টে জালিয়াতি মামলা করার আগে আমি কি করলাম, আমার মক্কেলকে দিয়ে ওই ক্লার্কটার এগেনস্টে মামলা করিয়ে দিলাম। আচ্ছা। আচ্ছা। ওকে ওকে। ঠিক আছে, হুম। যে এই ম্যাটার, এই ফেক বিল আমাকে বানিয়ে দিয়েছে, এবং আমি সেটা জানতে পারি এই অফিসারের কাছ থেকে, পুলিশ অফিসারের কাছ থেকে, যে ছিল আর কি 144-এর আর কি ইনচার্জ। যে এই অফিসার আমাকে জানায়, আমি তো জানতে পেরেছি কোথাও একটা থেকে, যে এই অফিসার আমাকে জানান, আমি ওনাকে এই বিলটা দেখানোর পর উনি আমাকে জানান যে এই বিলটা ফেক বিল এবং এই বিলটা আমাকে এই ক্লার্ক বানিয়ে দিয়েছে। দুজনকে পার্টি করে আমি কি করলাম, কমিশনারের কাছে পাঠালাম, ডেপুটি কমিশনারের কাছে পাঠালাম এবং থানাতে পাঠালাম। ঠিক আছে, দিয়ে পুলিশটা তো মানে দেখছি এবার তো মানে ফেঁসে গেছি, পুলিশ তো সাক্ষী হয়ে যাবে, যেহেতু পুলিশটাকে নাম আমি নিয়েছি, যখন ওই কেসটার ইনভেস্টিগেশন হবে তখন তো পুলিশ সাক্ষী হয়ে যাবে। আর না হলে কি করতো, আমাকে নয় পজিশন ছেড়ে দিতে হতো টাকা নিয়ে, এছাড়া তো কোনো উপায় ছিল না। তাহলে ও আমার এসে জালিয়াতি মামলা করতো যদি না আমি পজিশন ছাড়তাম। তাহলে ও মামলা করার আগে আমি কি করলাম, যে আমি নিজের ঘাড়ে দোষটাই রাখলাম না। হ্যাঁ, আমি কি করলাম, ইনফ্যাক্ট দোষ ছিল না। আমি কি করলাম, ওদেরকে জানালাম না যে আমি এরকম করবো, হ্যাঁ সেটেলমেন্ট করে নেবে, কোনো চিন্তা নেই, এই নেই সেই নেই বলে কি করলাম, ওই ক্লার্কের এগেনস্টে মামলা করে দিলাম। এবং জানতে পারলাম কিভাবে, আমি সাক্ষী করলাম হচ্ছে ওই অফিসার, উল্টো ঘুরিয়ে দিয়েছি ব্যাপারটাকে। দিতে কি করলো, এফআইআর নিল পুলিশ। আচ্ছা। আদার সাইডের থেকে এফআইআর নিল, পয়সা নিয়ে, প্রমোটার বিশাল পয়সা আছে, এফআইআরটা দিল যে এটা জালিয়াতি বিল এরকম কোর্টে প্রডিউস করছে, পুলিশ অ্যারেস্ট করলো। ঠিক আছে, কিন্তু তুমি তো আগেই মামলা করে দিয়েছো। সেটা তো পরে জানতে পারবে কোর্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা আমি রেখে দিয়েছি, আমি জানতাম যে ফিউচারে এরকম একটা কিছু হতে চলেছে। আচ্ছা। ঠিক আছে, পুলিশ যেহেতু ওদের সাপোর্টে ছিল, এক্সিকিউটিভ সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে নিয়েছে। আমার মামলায় অ্যারেস্ট করেনি, স্বাভাবিক, কারণ ওরা গরিব মানুষ, ওরা তো টাকা অফার করতে পারে না। তো পুলিশ কি করেছে, যেহেতু ওরা প্রভাবশালী ছিল, ওদের কথা শুনে ওদের এফআইআরটা নিয়ে অ্যারেস্ট করে নিয়েছে। তারপর আর আমার কমপ্লেনটা আগে থেকে পড়ে আছে, সেটা এফআইআর হিসেবে গ্রান্ট পর্যন্ত করে, বাট কমপ্লেনটা পড়ে আছে এবং সেটা রিসিভ কপি আছে। দিতে তাদেরকে অ্যারেস্ট করলো। মানে এতটা মানে মানুষ যে এতটা যে অমানবিক হতে পারে সেটা আমি মানে তারপরে জানতে পারলাম, মানে এই প্র্যাকটিসে আসার পরেই জানতে পারলাম। কোর্টে প্রডিউস করা।
করার পর ওই দিনকে আমি আরো কয়েকজন সিনিয়র অ্যাডভোকেট কে নিয়েছিলাম, আমি ইচ্ছা করে নিয়েছিলাম, আরো কয়েকজন জুনিয়র ছিল, টোটাল 5 জন ছিলাম। 5 জন মিলে কম করে একটা বেল ম্যাটারে 1 ঘন্টার উপর চলেছে মামলা। ইন জেনারেল চলে না 1 ঘন্টা? চলে না। কতক্ষণ লাগে এমনি? কতক্ষণ লাগে? 15 মিনিট, আচ্ছা, 10 মিনিট, 15 মিনিট। 1 ঘন্টা আমরাও করেছি। আদার সাইড একজন যেহেতু প্রভাবশালী লোক ছিল, সেও একজন বড় লয়ারকে দাঁড় করিয়েছিল, সেও করেছে। করার পরে কোর্ট বুঝতে পারলো যে এই কমপ্লেনটা আগে আমরা করেছিলাম হুম এবং সেটাতে পুলিশের কাছে ইনফরমেশন থাকা সত্ত্বেও পুলিশ সেটাতে কোনো অ্যাকশন নিল না, হুম কিন্তু এটাতে অ্যাকশন নিয়ে নিল এবং অ্যারেস্টও করে নিল হুম এবং সেই গ্রাউন্ডে তারা বেল দিল। আচ্ছা, অ্যারেস্ট হলো, হয়তো কিছুদিন তাদেরকে কাস্টাডিতে থাকতে হলো, বাট কি হলো আলটিমেটলি, এটা যদি আমি না করে রাখতাম ওরা কিন্তু বেরোতে পর্যন্ত পারতো না, বেলও পেত না। বেলও পেতো না, কাস্টাডি ট্রায়াল চলতো। এতটা আর কি হিনিয়াস ক্রাইম এটা, হুম কাস্টাডি ট্রায়াল চলতো। কিন্তু যাই হোক, যেহেতু করে রেখেছিলাম ওইটা, তার জন্য বেল পেলো। তো এইটাই হচ্ছে মানে তোমার কি বলবো, মানে মিসগাইডেড হওয়ার একটা জায়গা, যেটা মানে আমার আর কি একটা এক্সাম্পল বলতে পারো। তো কেসটার কি হলো এরপর? কেসটা এখন ট্রায়াল চলছে, কিন্তু তারা কাস্টাডিতে নেই। আচ্ছা, এটা plus এটাই point। যদি না করা হতো, পুরো জিনিসটা কাস্টাডি ট্রায়ালের মাধ্যমে চলতো। আর যে ক্লার্কটা ফেক বিল বানিয়েছিল সে শাস্তি পেয়েছে? দেখো বেসিক্যালি তার নাম তো অবশ্যই মানে নেওয়া হয়েছে, তো শাস্তি তো চট করে পেয়ে যায় না লোকে, মানে সেটা একটা ট্রায়ালের মধ্যে চলে। আলটিমেটলি লাস্টে গিয়ে যখন কোর্ট ভার্ডিক্ট দেবে তখন দেখা যাবে। আপাতত এটা নিয়ে খুব বেশি কিছু বলতে চাইছি না, মানে যেহেতু কেসটা এখনো চলছে, এখনো আচ্ছা। এই হয়নি, তো যতটা মানে আর কি বলা যায় আমি বললাম। এখন অব্দি এটা চলছে। এবার অ্যাট এন্ড অফ দ্য ডে, মানে অ্যাট এন্ড অফ দ্য সিস্টেম, মানে যখন এটা কেসটা যখন মিটে যাবে তখন যেটা ভার্ডিক্ট হবে, তখন যেটা হবে তখন আমি সেটা বলবো। তোমার কথা শুনে এটা বুঝতে পারছি যে যদি তুমি ইনফ্লুয়েন্সিয়াল হও, যদি তোমার কাছে টাকা থাকে, হুম। প্রশাসনও তোমার হেল্প করতে এগিয়ে অবশ্যই আসে। হেল্প করবে, ইনফ্যাক্ট করে। আচ্ছা, in fact তুমি একজন করে। লয়ার হয়ে বলছো এই ব্যাপারটা? একদম বলছি, ইনফ্যাক্ট করে। মানে পুলিশটা এরকম ভাবে? তুমি একটা অরিজিনাল ঘটনা তুমি কোর্টে তুমি এফআইআর করতে যাও থানাতে, হুম 99% কেসে তোমার এফআইআর নেবে না। তাহলে পুলিশ যদি এফআইআর না নেয়, সাধারণ মানুষ যাবে কার কাছে বা কিভাবে কোর্ট আছে। এফআইআরটা দায়ের করবে? কোর্ট আছে তার জন্য, কিন্তু প্রিলিমিনারি নেবে না পুলিশ। যদি তুমি তাকে অন্য কিছু না দাও, মিষ্টি খাবার টাকা? মিষ্টি খাওয়ার টাকা বা যাই হোক না কেন, বা তুমি যদি প্রভাবশালী না হও, তোমার যদি সেরকম সোর্স না থাকে, তুমি একটা অরিজিনাল ঘটনা নিয়ে যাও, পুলিশ নেবে তো না, উল্টে তোমাকে যাতে তুমি না যাতে এটা করো তার জন্য তোমাকে প্রেশারাইজ করবে। এটা লাভ কি ওদের? লাভ ওদেরকে অ্যাকচুয়ালি কি বলতো, ওদেরকে মানে যখনই কোনো এফআইআর নেয়, সে কেসটা ডিসপোজ করলো কি, কটা কেস ডিসপোজ করতে পারলো কি পারলো না, তার উপর বেস করে তাদের প্রমোশন হয়। হুম। তো কেস নিয়ে নিল, এমন ধরো কেস নিয়ে নিল যেটাও আর কি মেটাতে পারবে না, বা মেটাতে গেলে অনেক জায়গা থেকে অনেক ধরনের প্রেশার আসতে পারে ওদের কাছে, হুম। ওরা সেই ধরনের কেস নিতে চায় না। এটা কি শুধু ইন্ডিয়ার ব্যাপার না পুরো পৃথিবীতেই এরকম? পুরো পৃথিবীতে জানি না, বাট ইন্ডিয়াতেও হয়, আমাদের পশ্চিমবঙ্গে তো আরো বেশি হচ্ছে। মানে আমার অন্তত দেখা, তুমি যাও যে কোনো একটা কমপ্লেনে, তোমার মোবাইল চুরি হয়ে গেছে, তুমি যাও থানায়, যাও দেখো এফআইআর নেয় কিনা, নেবে না, জিডি নেবে। জেনারেল ডায়েরি আর এফআইআর এর মধ্যে ডিফারেন্স? জেনারেল ডায়েরি মানে হচ্ছে সেটা নন কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে নেই। সেটা কি নন কগনিজেবল অফেন্স? নন কগনিজেবল অফেন্স মানে যেগুলো 3 বছরের কম সাজা, মানে যেগুলো অতটা আর কি গুরুতর অফেন্স নয়। হুম। আর এফআইআর হচ্ছে যেটা তোমার গুরুতর অফেন্স। আর এফআইআর নিলেও কি ইনভেস্টিগেশন প্রসেস কি করছে না করছে সেটা কোর্টের কাছে জবাবদিহি করতে হবে। জিডির ক্ষেত্রে হবে না? জিডির ক্ষেত্রে হয় না, কখনো কখনো একদম মানে অনেকগুলো জিডি যখন জমা হয়ে যায় তখন সেটা একবারে কোর্টে যায়, গিয়ে সেটা আর কি মিটমাট হয়ে যায়, ওটা অতটা চাপের নয়। কিন্তু এর ক্ষেত্রে ইনকোয়ারি প্রসেস, চার্জশিট বানানো, মানে প্রসেস স্টার্ট হয়ে গেল, এবার ওটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কোর্টে গিয়ে সেটা মিটবে। এফআইআর এর ক্ষেত্রে এফআইআর স্টার্ট করে পুলিশ, শেষ করে কোর্ট। পুলিশ যদি এফআইআর নিতে না চায় তখন কি করা হবে তাহলে? পুলিশ এফআইআর নিতে না চাইলে তখন তোমার কাছে কোর্টের অপশন আছে, কোর্টে এফআইআর করতে হবে। কোর্টে এফআইআর নয়, কোর্টে তুমি কমপ্লেন কেস করতে পারো, কিংবা পুলিশ যাতে কগনিজেন্স নেয় বা পুলিশ যাতে এফআইআর নেয়, 156 সাব ক্লজ 3 তোমার সিআরপিসি তে আছে, সেই রিলেটেড তুমি মামলা করতে পারো কোর্টে। পুলিশ এফআইআর নিচ্ছে না, তো পুলিশ যাতে এফআইআর নেয় সেরকম একটা ডিরেকশন করতে যাতে দেওয়া হয়। সেটাও তো অনেকটা বড় প্রসেস নয়? না, সেটা তোমার প্রথমে তুমি পুলিশের কাছে গেলে, পুলিশ এফআইআর নিতে ডিনাই করলো, সেটা প্রুফ করবে কি করে কোর্টে? সেটা কোর্টে গিয়ে তুমি সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স দিয়ে যে এই এই জিনিসগুলো হয়েছে, একটা মিনি ট্রায়াল হবে, একদিনের ট্রায়াল হবে, ওই কোর্ট সেদিনকে অর্ডার করবে, এবং অর্ডার করার পর একটা কমপ্লায়েন্সের জন্য পুলিশের কাছে পাঠায়, যেটা অর্ডার করা হলো যে তুমি এফআইআরটা নাও, এবং তুমি নিলে কি নিলে না 15 দিনের মধ্যে একটা কমপ্লায়েন্স করে রিপোর্ট পাঠাও। একটা এফআইআর করাও খুব ডিফিকাল্ট ব্যাপার। ডিফিকাল্ট ব্যাপার।
পুলিশ নিয়ে নিলে কোনো ডিফিকাল্টি নয়, কিন্তু পুলিশ নিতে চায় না। আচ্ছা আচ্ছা, পুলিশ নিতে চায় না, ম্যাক্সিমাম কেসে নিতে চায় না। তুমি একজন জুডিশিয়াল সিস্টেমে থাকা ব্যক্তিত্ব, তোমার কি মনে হয় যে জাস্টিস সিস্টেম স্লো? অ্যান্ড আর একটা কথা যেটা, সেটা হচ্ছে যে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। দেখো, জাস্টিস ডিলেড কি কি কারণে হয় মোটামুটি আমি একটা জিনিস বললাম, তোমার অ্যাডভোকেটসদের যে ফল্ট সেটা তো বললাম। কিছু কিছু পার্টির ফল্ট, আবার পার্টির ফল্ট। অ্যাডভোকেটসদের আরও একটা ফল্ট থাকে যেটা আমি ছোট করে বলে দিচ্ছি। সেটা হচ্ছে, দেখো, বিভিন্ন কেস করার জন্য কিন্তু আবার অনেক ট্রাইব্যুনাল থাকে, যেটা যেখানে করো। ধরো তোমার একটা ল্যান্ড রিলেটেড কোনো ইস্যু হয়েছে, রেকর্ড অফ রাইটস রিলেটেড, তুমি তো কোর্টে কেস করবে না, তুমি যাবে কোথায়? ল্যান্ড ট্রাইব্যুনালে। তোমার ধরো ভাড়াটিয়া, এই তোমার মালিক, ধরো বাড়ির মালিক, ধরো তোমার থেকে ভাড়া নিচ্ছে না, তুমি কোথায় যাবে? রেন্ট কন্ট্রোলারের কাছে, ঠিক আছে? তো মিউটেশন করার আছে, তুমি কোথায় যাবে? মিউটেশন রিলেটেড কোনো প্রবলেম হচ্ছে, কর্পোরেশন রিলেটেড, কর্পোরেশন সেখানে হিয়ারিং করার জায়গা আছে, তো সেই সব জায়গাগুলো যাবে। ম্যাক্সিমাম অ্যাডভোকেটের টেন্ডেন্সিটাই থাকে আমি কেসটা করবো হচ্ছে কোর্টে। তাহলে সে 2 পয়সা পাবে? 2 পয়সা পাবে না, মানে কেসটা লং চলবে। আচ্ছা, ট্রাইব্যুনালে তো কেস খুব বেশি দিন চলবে না। যেমন কনজিউমার রিলেটেড যে কেসগুলো হয়, ঠিক আছে, কনজিউমার ফোরাম থাকে তো, কিন্তু সেটাকে ওই ঘুরিয়ে কি করবে, ওই কোর্টেতেই কেস করতে চাইবে। আচ্ছা, এটা সে ল্যাক অফ নলেজের ক্ষেত্র জন্য করে থাকতে পারে অনেক সময়, অথবা তার মানে ইন্টেনশনটাই এটা অনেক সময় থাকে যে আমি কোর্টেতে যেহেতু বসে, আমি আর অন্য জায়গায় যাব না, আমি কোর্টেতেই মামলা করব, কোর্টেতেই সব ম্যাটারকে টানবো, একটু লং টানবো, এরকম অনেক থাকতে পারে। আমি বলছি না যে সবার ক্ষেত্রে থাকে, কিছু কিছু জনের ক্ষেত্রে কিন্তু এই ম্যাল প্র্যাকটিসটা থাকে। তো সেই ক্ষেত্রে অনেক সময় ডিলে হতে পারে, কারণ আলটিমেটলি তুমি যেখানে গেলে ইজিলি রেমেডিটা পাবে, সেখানে না নিয়ে গিয়ে তোমাকে যদি ঘুরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, সেখানে আলটিমেটলি কি হবে? ডিলে তো হবে। তাহলে এইগুলো গেলে তোমার হচ্ছে আলটিমেটলি পার্টিসের ফল্ট বললাম একটু আগে, আর অ্যাডভোকেটসদের কিছু ফল্ট বললাম, জুডিশিয়ারিরও কিছু কিন্তু ফল্ট থাকে। জুডিশিয়ারির ফল্ট থাকে? জুডিশিয়ারির ফল্টটা এইভাবে থাকে, মানে ডিরেক্টলি নয়, ইনডিরেক্টলি থাকে, যে কারণে বলছি। সেটা হচ্ছে, দেখো, সব প্রেশারটা গিয়ে আলটিমেটলি এসে পড়ে কিন্তু জুডিশিয়ারির উপর। আজকে যদি ধরো আমাদের দেশে ক্রাইমকে আটকানোর জন্য কোনো যদি ল থাকতো, ধরো ক্রাইম হওয়ার আগে আমি ক্রাইমটাকে আটকে দিচ্ছি, আচ্ছা, যদি থাকতো, সেই জিনিসটা একটু অক্সিমোরন না ব্যাপারটা? মানে অ্যাকচুয়ালি জিনিসটা হয়নি, তার আগে তুমি জিনিসটাকে আটকে দিচ্ছি, তাহলে প্রিভেনশন এক ধরনের, মানে প্রিভেনশন। অ্যাকচুয়ালি যে ধরো এই যে রোগ হওয়ার আগে যে প্রতিরোধক টিকাগুলো দেয়, এটা তো অ্যাকচুয়ালি রোগকে আটকানোর জন্য। তো আমি জিনিসটা হওয়ার আগে যদি আটকে দিতে পারতাম, সেক্ষেত্রে অনেকটা মানে আমার জুডিশিয়ারিতে যাওয়ারই প্রয়োজন পড়তো না। তো এই জিনিসগুলো দেখে হচ্ছে তোমার কিন্তু লেজিসলেটিভ, আচ্ছা, মানে তোমার অ্যান্টি করাপশন অ্যাক্ট যেগুলো হয়, বা প্রিভেনশন অ্যাক্ট, ক্রাইম প্রিভেনশন অ্যাক্ট, এইসব অ্যাক্টগুলো কারা পাস করে? জুডিশিয়ারি তো পাস করবে না। জুডিশিয়ারির কাজ কি? তোমার কোনো ধরো ক্রাইম হয়ে যাওয়ার পর তাকে শাস্তি দেওয়ার কাজ হচ্ছে জুডিশিয়ারি। কিন্তু আমাদের দেশে যদি ধরো তোমার লেজিসলেটিভ, যারা কি ল বানায়, অ্যাকচুয়ালি তোমাদের 3টে পিলার আইনের, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ অ্যান্ড হচ্ছে জুডিশিয়ারি, মানে দুটো পলিটিক্যাল, একটা হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট বডি। তো লেজিসলেটিভ যদি এরকম আইন বানাতো, যত বেশি আইন বানাবে এরকম, যাতে আমরা ক্রাইমকে প্রিভেন্ট করতে পারি, তো ক্রাইম রেট অনেক কমে যাবে। কিন্তু লেজিসলেটিভ সেগুলো করছে না। আচ্ছা, ঠিক আছে, লেজিসলেটিভ আমি ছেড়ে দিলাম। এক্সিকিউটিভ, পুলিশ যদি অনেক ক্রাইম হওয়ার আগেই যদি সেগুলোকে আটকে দিত, বা ইনভেস্টিগেশন প্রসেস যেগুলো আমি বলছিলাম, অ্যাকচুয়ালি তো সেগুলো তোমার এক্সিকিউটিভ করে, সেগুলো যদি সে ঠিকঠাক টাইমে প্রপারলি ফলো করতো, কোনো প্রেশার ছাড়া, কোনো পলিটিক্যাল প্রেশার ছাড়া, বা অন্য কোনো কিছু ছাড়া, বায়াসনেস বাদ দিয়ে যদি সেগুলো করতো, তাহলে তো কোর্টের কাছে জিনিসগুলো অনেক তাড়াতাড়ি পৌঁছতো না। ইনভেস্টিগেশন রিপোর্ট বলো বা চার্জশিট বলো, তাড়াতাড়ি পৌঁছলে তোমার কোর্টের কাছে সেগুলো তোমার প্রসেসটা কন্টিনিউ করতে বা প্রসেসটা কমপ্লিট করতে আরো কম সময় লাগতো। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে পুলিশকে যদি ইন্ডিপেন্ডেন্ট একটা রাইট দেওয়া হয়, রাইট মানে আমি রাইট অ্যাজ ইন এরকম বলছি না, মানে যদি কোনো প্রেশার না থাকে, কোনো পলিটিক্যাল প্রেশার বলো বা কোনো বায়াসনেস বলো, এইসব ব্যাপারটা যদি না থাকে, পুরো যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে তো ক্রাইমের রেট অনেক কমে যাবে। কিন্তু সেটা হয় না, পসিবল না। একটা ক্রিমিনালকে অ্যারেস্ট করলো, একজন ফোন করলো যে ওকে ছেড়ে দিতে হবে, বা চার্জশিটটা এমন ভাবে বানানো হোক যেন তাতে বেল পেয়ে যায় ইজিলি। ঠিক আছে, তখন কি করতে হচ্ছে, যে তোমার কমপ্লেনেন্ট, তাকে আবার সেটাকে ডিনাই করতে হচ্ছে, আবার একটা প্রসেস শুরু হচ্ছে, হাইকোর্টে যেতে হচ্ছে,
তাহলে কি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, তোমার লেজিসলেটিভ নিজেদের কাজটা ঠিকঠাক করছে না। ঠিক আছে, তারা যদি সেরকম স্ট্রং আইন বানাতো যেগুলো দিয়ে আর কি ক্রাইমটা হওয়ার আগেই যেন আটকানো যেত, তাহলে অনেক ক্রাইম রেট কমে যেত। লেজিসলেটিভ নিজের কাজ করছে না, এক্সিকিউটিভও নিজের কাজ ঠিকঠাক করছে না। যারা ধরো এই যে অ্যারেস্ট হচ্ছে, তারা কেন হচ্ছে বলো তো কাজ করার পরে? এক্সিকিউটিভ নিজে ঠিকঠাক, এই যে ইডি সিবিআই এরা তো অ্যাকচুয়ালি তো এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ নর্মালি দু ধরনের হয়, একটা হচ্ছে পলিটিক্যাল এক্সিকিউটিভ, সেকেন্ড হচ্ছে তোমার নন পলিটিক্যাল এক্সিকিউটিভ। পলিটিক্যাল এক্সিকিউটিভ কারা? যারা হচ্ছে মিনিস্টার। আচ্ছা, ঠিক আছে, এমএলএ আর মিনিস্টারের মধ্যে ডিফারেন্স আছে, সেটা নিশ্চয়ই জানো। তো মিনিস্টার যারা, তারা হচ্ছে পলিটিক্যাল এক্সিকিউটিভ। তারা কি করে লটাকে এনফোর্স করে, বিভিন্ন তোমার প্রকল্প চালু করে, বিভিন্ন তোমার এক্সিকিউশন চালু করে সেগুলোকে এক্সিকিউট করে। আর নন পলিটিক্যাল এক্সিকিউটিভ হচ্ছে আইপিএস, আইএএস, ঠিক আছে, আইআরএস, তারপর তোমার পুলিশ, এটা হচ্ছে তোমার নন পলিটিক্যাল এক্সিকিউটিভ, ইডি সিবিআই। তো এই যে অ্যারেস্ট গুলো করছে, এগুলো এক্সিকিউটিভ করছে বলেই না কোর্টের কাছে প্রডিউস করছে, তবে না গিয়ে তোমার ঠিকঠাক কোর্টে প্রসিডিউর গুলো চলছে। ওরা ইনভেস্টিগেশন করছে, জেরা করছে, করে একটা তদন্ত করছে, একটা জিনিস পাচ্ছে, তবে না গিয়ে জুডিশিয়ারির কাছে সেটা হেল্প হচ্ছে প্রসিডিউরটা তাড়াতাড়ি কমপ্লিট করতে। কিন্তু এরা যদি নিজের কাজগুলো ঠিকঠাক না করে, কোনো একটা বায়াসনেসের জন্য যদি কাজগুলোকে এরা ডিলে করে বা কোনো কিছু লোপাট করে দেয়, কোনো কিছু ধরো প্রমাণ বা এভিডেন্স, ইনভেস্টিগেশন তো ওরাই করছে, তো কোনো প্রমাণ ধরো ওরা লোপাট করে দিল, সেই ক্ষেত্রে তো জুডিশিয়ারি কি করবে? যদি প্রমাণ না পায় কি করে অর্ডার পাস করে বলো না? তখন আবার রিইনভেস্টিগেশন বারবার পাঠানো হচ্ছে, এই তো হয়। মানে পুরো ফল্টটা জুডিশিয়ারি সিস্টেমের না, নয়, পুরো মানে চাপটা এসে পড়ে হচ্ছে জুডিশিয়ারির উপর। মানে কটু কথাটা শোনা হচ্ছে জুডিশিয়ারি, মানে একটা বাংলা একটা চলতি কথায়, সব পাখি মাছ খায় কিন্তু মাছরাঙার দোষ হয়। আলটিমেটলি প্রেশারটা গিয়ে পড়ছে জুডিশিয়ারির উপর। এবার তুমি যদি ভালো করে দেখো, আমাদের দেশে প্রায় 3 কোটির ওপর পেন্ডিং কেসেস আছে। বাপরে বাপ। সেখানে দেখতে গেলে জাজেস আছে তোমার হচ্ছে 21,000। তাহলে এক একটা জাজের আন্ডারে তোমার 1 লাখ পেন্ডিং কেস, যদি মানে এইভাবে ক্যালকুলেট করো। তো সে তো সুপারম্যান নয়, সে তো সুপারম্যান নয় যে তাড়াতাড়ি মিটিয়ে দেবে সব কেস, এই জন্য ডিলে হচ্ছে। আর তারপর সরকার কি করে ফান্ডিং নেই যে নতুন নতুন কোর্টস বানাবে, নতুন নতুন জাজ অ্যাপয়েন্ট করবে। অর্ধেক কোর্টে তোমার যেন ঠিক করে ক্লার্ক নিয়োগ হয় না, একটা ক্লার্কে হাফ টাইমে এই কোর্টে কাজ করতে হচ্ছে, হাফ টাইম পর আবার অন্য কোর্টে গিয়ে তাকে কাজ করতে হচ্ছে। সরকারের কাছে ফান্ড নেই, সব তোমার এর ভান্ডার এতে ওতে তাতে সব বেরিয়ে যাচ্ছে। জুডিশিয়ারিতে ফান্ড পাঠানোর দরকার নেই। জাজ কত তোমার কোর্টে ফাঁকা থাকে জানো? চার্জের কোর্টে মামলা করতে হচ্ছে, একটা কোর্টে জাজ নেই বলে তার পাশের কোর্টকে তার নিজের ঘরের মামলাও দেখতে হচ্ছে, পাশের ঘরের মামলাও দেখতে হচ্ছে। কত প্রেশার নেবে? বুঝতে পারছি। তো আরো দরকার হচ্ছে ফাস্ট ট্র্যাক কোর্ট আরো বেশি করে করার। ফাস্ট ট্র্যাক কোর্টে কি হয়, মামলার ট্রায়াল গুলো তাড়াতাড়ি হয়। তো এরকম ফাস্ট ট্র্যাক কোর্ট এগুলো তো আর মানে জুডিশিয়ারি মানে ইমপ্লিমেন্ট করবে না, এগুলো কি করে স্টেট করবে আমাদের, বা তোমার সেন্ট্রাল করবে, যেই করুক না কেন। এরা যদি না করে, তোমার জাজের সংখ্যা যদি, অ্যাপয়েন্টমেন্ট অফ জাজ যদি না বাড়ায়, কেস কিন্তু বাড়তে থাকছে, কিন্তু জাজ কিন্তু একটা ঘরে কিন্তু বাড়ছে না। ভালো করে ভেবে দেখো, বাড়ার হারটা কম, তাহলে ব্যালেন্সটা হচ্ছে না। তাহলে সবাই মিলে যদি চেষ্টা করে, তবেই কিন্তু এই তোমার ডিলেড জাস্টিসটা, তবেই কিন্তু মানে জুডিশিয়ারির দিক থেকে যে ফলটা বলছো তুমি, তবেই গিয়ে এটা কিন্তু কমবে, মানুষ তাড়াতাড়ি জাস্টিস পাবে। আমরা এতক্ষণ কথা বললাম যে জাস্টিস সিস্টেমের যে ডিলে হয় জাস্টিস পেতে, সেই পুরো ব্যাপারটা নিয়ে তুমি অনেকগুলো অ্যাসপেক্ট বললে, যার কারণে আমাদের রায় পেতে বা বিচার পেতে দেরি হয়। কিন্তু এরকমটা কি কখনো হয় যে ভুল রায় এলো, কোনো নির্দোষ মানুষ যে বেকসুর খালাস পেয়ে যেতে পারতো, সে শাস্তি পেয়ে গেছে, এরকম ব্যাপার হয়? দেখো, বেসিক্যালি আমাদের দেশে যে প্রিন্সিপালটাকে ফলো করা হয় আইন ব্যবস্থার ক্ষেত্রে, যে 10 জন যেন দোষী ছাড়া পেয়ে যাক, কিন্তু একজন নির্দোষী যেন সাজানো হয়। আচ্ছা, এই প্রিন্সিপাল আমাদের দেশে ফলো হয়। এবার কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম হয়ে যায় অনেক সময়, সেটা কার ফল্ট আমি সেই বিষয়ে আসতে চাইছি না, বাট এরকম কিছু কিছু ক্ষেত্রে কিন্তু হয়। যেমন একটা খুব ল্যান্ডমার্ক কেস আছে, যেখানে হয় তোমার কি, একজন সিকিউরিটি গার্ডের ওপর তার বাড়ির লোক আর কি দোষারোপ করে যে তিনি তার বাড়ির টিনেজ মেয়েকে ধর্ষণ করে তাকে খুন করে। আচ্ছা, ঠিক আছে, বেসিক্যালি ঘটনাটা যেটা হয়, পুরোটা মিডিয়া ট্রায়ালের উপর ডিপেন্ড করে কোর্ট একটা প্রেশারের মধ্যে এসে একটা ডিসিশন দিয়ে দিতে হয়, এবং ল্যাক অফ উইটনেসও ছিল। কেসটা কি হয়েছিল?
অ্যাকচুয়াল কেসটা যেটা হয়েছিল সেটা আগে বলি, যে টিনেজ মেয়েটা ছিল তার একজনের সাথে সম্পর্ক ছিল, একটি ছেলের সাথে, এবং সে তার সাথে ফিজিক্যালি আর কি হওয়ার পর সে যখন বাড়িতে আসে তার মা সেটা বুঝতে পারে, মানে তার ড্রেস দেখে, তার ইনার ওয়্যার দেখে তার মা এটা সন্দেহ করে যে করেছে মেয়ে, ফার্স্ট টাইম হলে যেটা হয় আর কি। তো সেটা ওর মা বুঝতে পারে। স্বাভাবিক, যে কোনো মা যদি এটা বুঝতে পারে তার একটা মেন্টালিটি তখন অন্যরকম হয়ে যায়, একটা রাগ আসে। হ্যাঁ, মানে প্রাপ্তবয়স্ক নয়, তার মায়ের একটা রাগ আসে। তো সেই রাগের বশে কি হয়, তার মেয়ের সাথে বচসা হয়। বচসা হওয়ার পরে ধাক্কাধাক্কি হয়, ওতে গিয়ে একটা অ্যাক্সিডেন্টালি মেয়েটার মাথায় আঘাত লাগে এবং মেয়েটা মারা যায়। এই হয়েছিল মেন ঘটনা, যেটা পরবর্তীকালে জানা যায়। বাট অ্যাট দ্য টাইম অফ যখন এই প্রসিডিওরটা চলে তখন এটা জানা যায়নি। পরে সেই কেসের জাজমেন্ট হয়ে যাওয়ার পর, সেই ব্যক্তির ফাঁসি হয়ে যাওয়ার পর, পরে এই কেসটা হাইকোর্টে আবার রিওপেন করে এই ফ্যাক্টগুলো জানা যায়। আচ্ছা, এবার তখন কি হয়েছিল ব্যাপারটা, এটা পুরো জিনিসটাই হয় তোমার একটা মানে বাই ফল্ট হয়ে যায়, যেটা এই ঘটনাটা বললাম। তারপরে এবার দোষটা পুরো গিয়ে পড়ে ওই বাড়ির যে সিকিউরিটি গার্ড তারও। কয়েকটা উইটনেসের উপর, জাস্ট লেম উইটনেসের উপর বেস করে পুরো জাস্টিস সিস্টেমটা আর কি জাজমেন্ট দিতে বাধ্য হয়। কিরকম, তখন ওই সিকিউরিটি গার্ড ওখানে ছিল পর্যন্ত না, এবং কেউ তাকে দেখেনি। খালি নিচের একজন, মানে তাদের বিল্ডিংটা, মানে তাদের ফ্ল্যাটটা ছিল হচ্ছে তোমার ওপরে, ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোর কোথাও ছিল। নিচ থেকে একজন ওই সিকিউরিটির নাম ধরে ডাকে, এবং বারান্দা থেকে সেই সিকিউরিটি গার্ড, মানে যে আর কি অভিযুক্ত, যার একটা কি ফাঁসি হয়, সে জাস্ট সাড়া দেয় যে হ্যাঁ আছি, কিন্তু তার গলাটা শুনতে পায়, তাকে কিন্তু কেউ দেখেনি। ঠিক আছে, তাহলে এই উইটনেসটা ছিল মানে পুরোপুরি একটা, মানে কি বলবো, ইনকমপ্লিট একটা উইটনেস, মানে প্রপার উইটনেস কিছু ছিল না। কিন্তু এর বেসিসে আর কি পুরো জিনিসটা করা হয়। আর কিছুটা সার্কামস্ট্যান্সেসও এমন হয়ে গেছিল। কিরকম বলতে, সে তাকে ভয় দেখিয়ে অন্য সিকিউরিটি যারা, মানে যার তখন শিফট ছিল, অ্যাকচুয়ালি তার তখন শিফট ছিল, কিন্তু সে ওই দিনকে আসতে পারেনি, সে সিনেমা দেখতে গেছিল। দেখতে গিয়ে ওর পরের শিফটের যে সিকিউরিটি ছিল তাকে বলেছিল যে এই টাইমটা একটু আমার জায়গায় এসে ডিউটি করে দিবি। ঠিক আছে, সিনেমাতে ছিল, অভিযুক্ত সিনেমা হলেতে ছিল। তো সেই সিকিউরিটি বলে যে তুই এইসব কাজ করেছিস, পুলিশ তো তোকে ধরছে, তুই এক্ষুনি, তোকে টাকা পয়সা দিচ্ছে, তুই এক্ষুনি দেশের বাড়ি চলে যা। আচ্ছা, অশিক্ষিত লোক সিকিউরিটি, সে পুরো জিনিসটা ভয়ের বেসিসে কি করে, যে পুলিশ আমাকে ধরবে, এই করবে, এই ভয়তে তুই এরকম খুন করেছিস, এরকম তুই এইসব ধর্ষণ করেছিস, এইসব করেছিস, তোর নামে এরকম অভিযোগ আছে, তোকে পুলিশ খুঁজছে, তুই দেশের বাড়ি চলে যা, এখানে থাকিস না, তোকে অ্যারেস্ট করলি, তোকে পুলিশ কিন্তু জেলে ঢুকিয়ে দেবে। এই ভয়ের জায়গা থেকে সে কি করে, পালিয়ে যায়, যেটাই সে ভুল করে। আচ্ছা, ভয় থেকে সে পালিয়ে গেল, ভেবেছে পালিয়ে বেঁচে যাব, বা আইন থেকে পালিয়ে গেল। পালাতেই পুলিশের প্রথম ডাউটটা যায় তার উপর, পলাতক। ঠিক আছে, এসকেপড অফেন্ডার। তো তাকে পুলিশ অ্যারেস্ট করে, এবং যখনই এই ব্যাপারটা পুরোটা জানাজানি হয়, তখনই সোশ্যাল মিডিয়াতে একটা খুব বড় একটা ঝড় ওঠে, এবং সবাই ক্লেম করতে থাকে যেন ওর ফাঁসি হয়, মিডিয়া ট্রায়াল। এবং সে ফিনান্সিয়ালি অতটা স্ট্রং ছিল না যে ভালো কোনো অ্যাডভোকেট দাঁড় করাবে, সরকারি উকিল দাঁড় করিয়েছিল। সরকারি উকিল একটা টাইম পর মামলা করতে 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 যখন সেও দেখছে সে কিছু পাচ্ছে না, ঠিক আছে, তখন সে ওর মামলাটাকে সেভাবে করে না করতে কি হয়, কোর্টের উপর একটা প্রচুর একটা প্রেশার আসলে, পলিটিক্যালি দিক থেকেও, একটা মিডিয়ার দিক থেকেও, যে এই ম্যাটারটা এতদিন কেন চলছে। দিয়ে 14 বছরের লং প্রসেস চললো। 14 বছর চলেছিল। চলার পর যখন প্রপার কোনো এভিডেন্স পেল না, যেই এভিডেন্স গুলো পেল তার উপর বেস করেই কোর্ট কি করলো, তার ফাঁসির সাজা ঘোষণা করলো। আচ্ছা, এবং তার ফাঁসিও হয়। আচ্ছা, পরবর্তীকালে যখন এই কেসটা রিওপেন করা হয় তোমার হাইকোর্ট কিছু কিছু ফ্যাক্ট খুঁজে পেল। যেমন যদি কারোর সাথে আর কি ফোর্সফুলি কিছু হয়ে থাকে, ফোর্সফুলি যদি শারীরিক কোনো সম্পর্ক করে থাকে, তার যে সাইন, আর যদি কনসেন্ট নিয়ে করে থাকে, সেটা কিন্তু ডিফারেন্ট, পুরোপুরি কিন্তু ডিফারেন্ট, দুটো কিন্তু আলাদা। এই ক্ষেত্রে যেটা কোর্ট পেল ফরেন্সিক রিপোর্টের মাধ্যমে, ফোর্সফুলি কিন্তু করা হয়নি। তো সেটা আগে পাওয়া যায়নি, আগের কোর্ট দেখেনি সেটা, আগে কোর্ট সেটার উপর অতটা ফোকাস করেনি, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের উপর ফোকাস করেছিল, ফরেন্সিকের উপর করে। আচ্ছা, এবং একটা লোক কিন্তু মানে শুধু এইভাবে আর কি ফাঁসির সাজা পেল, এবং সে মারা গেল। লোকটার নাম কি?
লোকটার নাম অনেকেই জানবে হয়তো, ধনঞ্জয় চ্যাটার্জি। ধনঞ্জয়ের কেসটা এটা। এবং খুব মজার বিষয়, হাইকোর্ট কিন্তু মানে এটা স্বীকার করলো যে বিচার ব্যবস্থা ঠিক করে ফলো করা হয়নি এই কেসের ক্ষেত্রে। যেই উইটনেসগুলো নেওয়া ছিল সেগুলো নেওয়া হয়নি, এবং ফরেন্সিক উইটনেসগুলোকেও কনসিডার করা হয়নি। এবং ধনঞ্জয়কে সে মারা যাওয়ার পরে, জাস্টিস ডিলেট বলছো না, সে মারা যাওয়ার পরে এটা প্রমাণ হয় যে সে নির্দোষী ছিল। এটার দায় কে নেবে? এটার দায় কেউ নিল না, সরকারকে নিতে হলো। এবং সরকার কি করলো, একটা 7 লাখ টাকার কম্পেনসেশন দিল। একটা মানুষ, একটা নির্দোষ মানুষের প্রাণের দাম 7 লাখ টাকা। এই হচ্ছে আমাদের মানে জাস্টিস সিস্টেমের একটা ল্যাকুনা বলতে পারো। মিডিয়া ট্রায়াল তো মানে সাংঘাতিক, মানে একটা নির্দোষ মানুষকে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে, এটা যে কতটা ডেঞ্জারাস, কতটা টক্সিক। মানে তুমি কোনো এভিডেন্স পাচ্ছ না, কিছু পাচ্ছ না। অবভিয়াসলি মিডিয়ার কাছে যেটা শুনছে তারা সেটাই তো প্রচার করছে, তাদের কাছে সেরকম কোনো এভিডেন্স নেই। একটা টিনেজ মেয়ে, অবভিয়াসলি খুবই হিনিয়াস ক্রাইম এটা, ওর মাই করেছিল যেটা বললে। তো সেই ক্ষেত্রে একটা নির্দোষ মানুষ মারা গেল শুধুমাত্র হয়তো মিডিয়া ট্রায়াল, পলিটিক্যাল প্রেশার, সেটার উপর। আর প্রপার এভিডেন্স ছিল না বলে, ছিল না, প্রপার এভিডেন্স ছিল না, যেটা পেয়েছে কোর্ট তার উপরে কি করেছে, বিচার করে জাজমেন্ট করেছে। তো এটা একটা মানে জুডিশিয়ারির একটা খুব একটা ব্ল্যাক মার্ক বলতে পারো, যেটা পরবর্তীকালে জুডিশিয়ারি স্বীকার করে। এটা একটা মানে আমাদের এই 21st সেঞ্চুরিতে এটা প্রথম ব্ল্যাক মার্ক জুডিশিয়ারি। তো যে জাজ ফাঁসির সাজা দিয়েছিলেন তার এগেইনস্টে কি কিছু করা হয়েছে? না দেখো, জাজের এগেইনস্টে নর্মালি এরকম প্রসিডিওর হয় না। আচ্ছা। যদি এরকম করতে যাও তাহলে অনেক কেসেই তো অ্যাপিলে গিয়ে ধরো লোয়ার কোর্টের জাজমেন্টটা তোমার খারিজ হয়ে যায়, সেক্ষেত্রে তার এগেইনস্টে তো প্রসিডিং ওইভাবে চলে না। অ্যাকচুয়ালি দেখো, জাজের কিছু এখানে করার ছিল না, সে যেই এভিডেন্স গুলো পেয়েছে তার উপরই তাকে দিতে হয়েছে। এবং ধনঞ্জয়ের দিক থেকে কন্টেস্টও তো ঠিকভাবে করেনি লয়ার, তার যে লয়ার ছিল যে ঠিক করে তাকে ডিফেন্ড করেছিল সেটাও তো সে করেনি। তো এটা অ্যাকচুয়ালি যে শুধু জুডিশিয়ারির ফল্ট তা কিন্তু নয়, মানে দেখতে গেলে পুলিশেরও ফল্ট, পুলিশ ঠিক করে ইনভেস্টিগেশন করেনি, করলে হয়তো আর এই ফ্যাক্টগুলো আরো বেরিয়ে আসতো। আচ্ছা, তাকে যে ডিফেন্ড করছিল তার অনেকটা ফল্ট আছে, এরকম অনেকের ফল্ট মিশিয়ে আরেকটা কিছুটা সার্কামস্টেন্সিয়াল ফল্ট। এটা ধনঞ্জয় যদি ওখান থেকে না পালাতো, লোকের এতটা মানে সন্দেহ হতো না ওর। ও যেটা পালিয়ে যেটা ভুল করেছে, সব সিকিউরিটি আছে, শুধু ও মাত্র নেই, ভয়তে পালিয়ে গেছে। মানে ওই যে জাস্টিস ডিলেট অ্যান্ড জাস্টিস ডিনাইড যে ব্যাপারটা হয় না, এই ক্ষেত্রে দুটোই হয়েছিল, জাস্টিস ডিলেটও হয়েছিল এবং জাস্টিসও পায়ও। আর যখন পেলো তখন অলরেডি সে নেই, লাভ নেই তখন। একজন মানুষ, একজন জাজ, ঠিক আছে, তার উপর তো অনেকটা প্রেশার থাকে একটা কেসের রায় দেওয়ার ক্ষেত্রে। আমাদের দেশে আগে জুরি সিস্টেম ছিল, জাজ ছিল এবং জুরি সিস্টেম ছিল, যে অনেকজন মানুষ একসাথে বসে তাদের কিউমুলেটিভ রায়টা জাজের কাছে দেয়, জাজ সেটা রেসপেক্টে রায় দেয়। তোমার নিজের পার্সোনালি কি মনে হয়, এই জুরি সিস্টেমটা বেটার? বা অবভিয়াসলি এখন তো নেই ইন্ডিয়াতে, বাট এটার মাধ্যমে ধরো তুমি মাল্টিপল ওপিনিয়ন নিয়ে তারপর একটা জাজমেন্ট দিচ্ছ, আর এখানে একজন সিঙ্গেল মানুষের কাছে জাজমেন্ট দেওয়ার পাওয়ারটা থাকছে। কোনখানে অ্যাকিউরেট জাস্টিসটা পাওয়া যেতে পারে বলে মনে হয়? দেখো, অ্যাকিউরেট জাস্টিস এখনো মানুষ পায়, কিন্তু পায় কিছু কিছু ক্ষেত্রে দেখো এটা হয়ে যায়, এটা একটা মানে অ্যাক্সিডেন্টালি বলতে পারো। এবার আমি জুরি সিস্টেমটাকে একদমই সাপোর্ট করি না এই কারণেই, কারণ যারা জুরিস থাকতো তারা কেউ মানে আর কি লিগ্যাল নলেজ কারো ছিল না, মানে কেউ তারা লয়ার বা ল ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু বিলং করতো না। তারা মানে কোনো একটা ধরো বুদ্ধিজীবী বা কোনো একটা নলেজেবল, সেটা ডিফারেন্ট অ্যাসপেক্টস হতে পারে, কোনো সমাজের বিশিষ্ট কোনো মানুষ, সে কোনো বড় ব্যবসায়ী হতে পারে, এদেরকে নিয়ে জুরি সিস্টেমটা বানানো হতো। তো যার অ্যাকচুয়ালি লয়ের কোনো নলেজ নেই, সে যখন কোনো ডিসিশন দিচ্ছে, আমার মনে হয় না সেটা অতটা জাস্টিফাইড, বা সে যে ডিসিশনটা দিচ্ছে তার যে মাথায় যেটা চলছে, সে যার বেসিসে ওটাকে আর কি ভাবছে, তার তো লিগ্যাল নলেজ নেই। অ্যাকিউরেট নাও হতে পারে আর বায়াসডও হতে পারে। রুস্তমের কেসটা যেটা হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি বলবো জুডিশিয়ারি অবশ্যই যখন তার নলেজটা লিগ্যাল নলেজ থেকে সে বিলং করছে, অবশ্যই সেটা মানে একজন জাজের যতটা আর কি কম্পিটেন্সি থাকে, একটা জুরির কম্পিটেন্সি ততটা কখনোই থাকতে পারে না। ওকে। আর ওই জন্যই আর কি সিস্টেমটা আর কি উঠে গেছে, তাহলে এটা থাকতো। ধনঞ্জয়ের কেসটা যখন তুমি বলছিলে তখন খুব ইম্পর্টেন্ট একটা টার্মের ব্যাপারে জানালে, সেটা হচ্ছে কনসেন্ট। ফিজিক্যাল হওয়ার আগে কোনো ছেলে এবং মেয়ে যখন ফিজিক্যাল হচ্ছে, সেই মেয়েটির কনসেন্ট নেওয়া দরকার
এই কনসেন্টের ব্যাপারটা যদি একটুখানি ডিটেলসে বলো, তাহলে আমাদের জেনারেশনে যারা রয়েছে তারা বুঝতে পারবে নো বলাটা কতটা ইম্পর্টেন্ট, নোটা জেনে প্রসিড না করাটা কত ইম্পর্টেন্ট, এবং কনসেন্টের ব্যাপারটা। কারণ আমাদের স্কুল কলেজে অ্যাজ সাচ যে এই যে সেক্স এডুকেশন বলো বা যাই বলো, সেই ব্যাপারে সচেতনতাটা অনেকটাই কম এখনকার দিনে দাঁড়িয়েও। তো কনসেন্টের ব্যাপারটা তুমি যদি একটু বলো। শুধু কনসেন্ট নয়, আচ্ছা। আর তার সাথে হচ্ছে ইচ্ছা, দুটো যদি থাকে হুম। তবে তাকে তোমার ফোর্সফুলি মানে যেটা বলে আর কি, সেটা বলা যায় না। শুধু কনসেন্ট আছে, ইচ্ছা নেই, হুম। মানে জোর করে কনসেন্টটা দিচ্ছ, মানে কারোর থেকে তুমি জোর করে কনসেন্ট নিচ্ছ, তাকে অন্যভাবে কোনোভাবে ফোর্স করে, ধরো তার বাড়ির কাউকে তুমি আটকে রেখেছো, ঠিক আছে, বা তার কোনো গোপন ভিডিও ধরো তোমার কাছে আছে, দিয়ে বলছো এটা আমি কিন্তু তোমার বাড়িতে ফাঁস করে দেবো যদি না তুমি আমার সাথে ফিজিক্যাল হও, তাহলে কনসেন্ট তখন কিন্তু সে দিয়ে দেবে, হুম। বাট সেটা সে কিন্তু নিজের ইচ্ছে কনসেন্টটা দিচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এটা জানতাম। তুমি কাউকে প্রেশার করে কনসেন্ট নিচ্ছ, সেটা কিন্তু হলে হবে না। কনসেন্ট স্পন্টেনিয়াস বা স্পন্টেনিয়াস, স্বতঃস্ফূর্ত ভাবে সে কনসেন্ট দিচ্ছে, কোনো রকম ফোর্স অ্যান্ড ফ্রড ছাড়া। শুধু ফোর্স তাহলেও হবে না, ফ্রডও যেন তার সাথে না হয়। তুমি কাউকে মিথ্যে মানে ফ্রড করে তার থেকে কনসেন্ট নিচ্ছ, তাকে ধরো তুমি কিছু নেশার জিনিস খাইয়ে দিয়েছো, ইনটক্সিকেটেড করে দিয়েছো, করে তার থেকে তুমি কনসেন্ট নিচ্ছ যে আমি তো কনসেন্ট নিয়ে ওর সাথে ফিজিক্যাল হয়েছি, সেটা হলেও কিন্তু হবে না। মানে ইনটক্সিকেটেড অবস্থাতে কনসেন্টটা ম্যাটার করে না। আচ্ছা। ঠিক আছে, কারণ সে তো সেই আনসাউন্ডনেস অফ মাইন্ড তখন তার মধ্যে আছে না, সে যেই জিনিসটা বলছে সেটা তার প্রেজেন্স অফ মাইন্ডে বলছে না। ঠিক আছে, তো তুমি শুধু যে কনসেন্ট নিয়ে যে করতে পারো তা কিন্তু নয়, কনসেন্ট নিতে হবে, তার সাথে সেই কনসেন্টটা যেন উইদাউট এনি আনডিউ ইনফ্লুয়েন্স, উইদাউট এনি ফ্রড, উইদাউট এনি ফোর্স হতে হবে। আচ্ছা। আমি তার বাড়ির লোককে আটকে রেখে দিয়েছি, বাড়ির লোকের মাথায় বন্দুক টিকিয়ে দিয়েছি, দিয়ে বলছি এবার তুমি আমার সাথে ফিজিক্যাল হও, সে তো রাজি হয়ে যাবেই, কিন্তু সেটা কি লিগ্যাল? সেটা কিন্তু নয়। আচ্ছা, এই যে কনসেন্ট নেওয়ার ব্যাপারটা, মানে সেটা কিভাবে অ্যাপ্রোচ করা উচিত ল যদি আমি কনসিডার করি? নর্মালি সে যদি চায় সে এমনি কনসেন্টও দেবে, মানে তার সাথে যদি তোমার মেন্টালিটি ম্যাচ করে, বা সে যদি নিজে থেকে চায় সে কনসেন্টও দেবে এবং তার ইচ্ছাও থাকবে। কিন্তু ধরো শুধু কনসেন্ট দিচ্ছে, ইচ্ছা নেই, সেটা তুমি কোর্টে কিভাবে প্রমাণ করবে যে তখন ইচ্ছা ছিল না? তখন হ্যাঁ, সেটাই তো হচ্ছে তোমার মানে আর কি, সেটা ম্যাটার অফ এভিডেন্স, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স হতে পারে, কোনো রেকর্ডেড এভিডেন্স হতে পারে, বা আরো অনেক কিছু, সেটা ম্যাটার অফ এভিডেন্স। সেটা কোর্টে প্রমাণ করার জিনিসটা টোটালি আলাদা। ধরো কোথাও তোমার ডকুমেন্টারি এভিডেন্স নেই, সেখানে তোমার সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স থাকতে পারে যে সে তখন কি অবস্থাতে ছিল, ঠিক আছে, বা তোমার ধরো কোথাও সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স নেই, ডকুমেন্টারি কোনো এভিডেন্স আছে যে তার তোমার ফোনেতে তার কিছু পার্সোনাল ছবি ছিল, যাতে তুমি বা তাকে তুমি মেসেজ করে বলেছো, বা তুমি কল রেকর্ডিংস আছে, এগুলো তো মানে টাইপ অফ এভিডেন্স, সেটা অন্য জিনিস, কোর্টে প্রমাণ করার জিনিসটা। কিন্তু ব্যাপার হচ্ছে তোমার কনসেন্টের সাথে তার উইলটাও থাকতে হবে। শুধু কনসেন্ট থাকলে হবে না, এবং উইল শুধু থাকলেও হবে না, এবং পুরো জিনিসটা যেন উইদাউট এনি আনডিউ ইনফ্লুয়েন্স, উইদাউট এনি ফোর্স অ্যান্ড ফ্রড। একটা কথা জানতে চাই, এই যে কনসেন্টের ব্যাপার যেটা, সেটা হচ্ছে সেটা কি শুধু মেয়ের থেকেই নেওয়া হয় কনসেন্ট, না একটা ছেলেরও কনসেন্ট ততটাই ইম্পর্টেন্ট শারীরিক সম্পর্ক করার ক্ষেত্রে? অবশ্যই দুজনেরই ইম্পর্টেন্ট, আচ্ছা। দুজনেরই ইম্পর্টেন্ট। সে ছেলে বলে এই নয় যে তার নিজস্ব কোনো মানে মতামত থাকতে পারে না, এটা কখনোই নয়। তাহলে আমি যদি সেরকম ভাবে দেখি, ধর্ষণের ব্যাপারটা শুধুমাত্র একটা ছেলে একটা মেয়েকে করছে সেরকমটা না, ছেলেরাও ধর্ষণ হয়, ছেলেদের ক্ষেত্রেও এটা হয়। হ্যাঁ, আচ্ছা, ছেলেদের ক্ষেত্রেও এটা হয়। কোনো স্পেসিফিক কেস মনে পড়ছে? দেখো স্পেসিফিক কেস তুমি যদি আমাদের দেশে দেখো, সেরকম খুব একটা কেস নেই, আর থাকলেও সেটা কি বলতো তোমার লোকচক্ষুর সামনে আসে না, আড়ালে থাকে। আচ্ছা আচ্ছা। মেইনলি মেয়েদের ব্যাপারটা কি আমাদের দেশে হাইলাইট করা এখনো। তুমি বিদেশে দেখো, তুমি নেটে সার্চ করে দেখো, পাবে। সার্চ না করলে বা তুমি যদি না খুঁজতে চাও, মিডিয়া কিন্তু এগুলোকে প্রকাশ্যে আনে না। কেন বলে মনে হয় এই ব্যাপারটা? কারণ মানুষ এটা মানে অতটা বিশ্বাস করে না। একটা ছেলে রেপ হচ্ছে, এটা তোমায় বললে তুমি বিশ্বাস করবে? লোকে ভাবে একটা ছেলে কি রেপ হবে, মানে ভাববে যে ওর তো মজাই হচ্ছে, ওর তো মজাই হচ্ছে। অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। রেপ মানে যে এই নয় যে শুধু মানে ধর্ষণ মানে এই নয় যে শুধু জাস্ট ফিজিক্যাল হওয়া। টর্চারটাও ধর্ষণের কিন্তু একটা পার্ট। ফিজিক্যাল টর্চার করা সেটাও কিন্তু পার্ট অফ ধর্ষণ। তুমি শুধু তার সাথে ইন্টারকোর্স করছো না, তাকে তুমি ফিজিক্যালি অ্যাবিউজ করছো, আচ্ছা, সেটাও কিন্তু এক ধরনের ধর্ষণ।
এই ব্যাপারটা নিয়ে আমরা পরের এপিসোডে ডিটেলস আলোচনা অবশ্যই করবো। তো মানে অ্যাবিউজ করলে তোমার কিন্তু মজা হবে না, ঠিক আছে? কেউ যদি অ্যাবিউজ করে তখন কিন্তু সে মজা পাবে না। অ্যাকচুয়ালি ধর্ষণে শুধু যেটা ভাবা হয় সেটা কিন্তু হয় না, তাকে অ্যাবিউজ করা হয়, তার গায়ে ছুঁচ ফোটানো হয়, সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়, মানে এমনও ঘটনা হয়েছে নির্ভয়া কেসে, ঠিক আছে? সেটা পরে একদিন আসবো, এটা নিয়ে পরে ডিসকাস করবো। তো তাকে অ্যাবিউজ করা হয়, টর্চার করা হয়, শুধু এটা হয় না, এটা লোকে ভাবে। খুনের ক্ষেত্রে একটা মানুষের পুরো শরীর বলো সে মারা যাচ্ছে বেসিক্যালি, বাট এই যে হিনিয়াস ক্রাইম যেটা ধর্ষণ বলছো তুমি, সেই ক্ষেত্রে না মানুষ ভেতর থেকে মারা যায়। এই জিনিসটা খুনেরই সমগোত্রীয়। অবশ্যই, ওই জন্য দুটোরই সাজা তো তোমার সেম, মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড। আজকের এই পয়েন্টে দাঁড়িয়ে আমি আজকের এই আড্ডাটা এখানেই শেষ করছি। অবশ্যই তোমার সাথে আবার বসবো আমরা, তামান, অ্যান্ড অনেক কিছু জানার রয়েছে যেটা জানলে মানুষ আরো বেশি অ্যাওয়্যার হবে, সেটা তোমার থেকে জানবো। থ্যাংক ইউ কৌস্তবের আড্ডাতে আসার জন্য, আবার দেখা হচ্ছে। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এবং আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। আপনারা কৌস্তবের আড্ডাতে এরপর কি নিয়ে আড্ডা চান সেটা কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন দেখা হচ্ছে পরের একটি আড্ডাতে। ততক্ষণ অবধি আমাদের চ্যানেলের আরো দুটি এপিসোড শুনতে বা দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।